ধাতু সম্পর্কে জানতে হয়। তো আপনারা সকলেই অবগত আছেন ধাতু কি? আমাকে কেউ একজন বলেন ধাতু জিনিসটা কি? যে কেউ। ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। একদম, ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে, অর্থাৎ ক্রিয়ার যেটি অবিভাজ্য অংশ, তাই তো? আমরা ক্রিয়ার অবিভাজ্য অংশকেও তো ধাতু বলতে পারবো, নাকি বলতে পারবো না? ক্রিয়ার অবিভাজ্য অংশকেও আমরা ধাতু বলতে পারি। তো আপনারা সকলেই জানেন বিভিন্ন রকম ক্রিয়াপদ রয়েছে, এবং ক্রিয়াপদই হচ্ছে একটি বাক্যের মূল অংশ। যেমন আমি যদি বলি আমি ভাত, আমি যতক্ষণ না বলবো খাবো, বাক্যটি কি সম্পূর্ণ হবে? আমাকে একটু জানান। না স্যার, অসমাপিত ক্রিয়া হবে। বাক্যটি সম্পূর্ণ হবে না। তো ক্রিয়া অতিশয় গুরুত্বপূর্ণ একটি বিষয়, হ্যাঁ, এবং বিভিন্ন রকম ক্রিয়াপদের উপস্থিতি রয়েছে, আপনারা সকলেই জানেন। তার মধ্যে প্রধান দুটি ক্রিয়াপদ, মানে অন্যতম প্রধান দুটি ক্রিয়াপদ হচ্ছে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া। তো সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া সম্পর্কে কেউ কি আমাকে একটু স্বচ্ছ ধারণা দিতে পারবেন? যে কেউ যদি একটু বলেন, তারপরে আমি ব্যাখ্যা করছি। সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া বিষয়ে আমাকে একটু স্বচ্ছ ধারণা দেবেন, বাকিটুকু আমি বলবো। বলেন, যে কেউ একটু বলেন। কর্মকে অবলম্বন করে যে ক্রিয়া পূর্ণতা পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। কি কি অবলম্বন করে আরেকবার বলেন। কর্মকে অবলম্বন করে যে ক্রিয়া পূর্ণতা পায়। কর্ম মিন অবজেক্ট, অবজেক্টের কথা বলছেন তো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। আর অসমাপিকা? অসমাপিকার যে ডেফিনিশনটা ক্রিয়ার বলেন। কর্ম নাই, যে যে ক্রিয়া ক্রিয়ার কর্ম নাই, না, কর্ম নাই। সে তো অকর্ম ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ার কর্ম নেই আপনাকে কে বললো? সকর্ম ককর্মকের মধ্যে চলে গেছেন আপনি। হ্যাঁ, অন্য কেউ বলবেন একটু? স্যার মনে করেছে। হ্যাঁ, সকর্ম ককর্মকের মধ্যে চলে গেছেন। আমি সমাপিকা অসমাপিকা বিষয়ে জানতে চাইছি। আচ্ছা, আমি বলছি। সমাপিকা, স্যার বলবো, হ্যাঁ বলেন মাসুদা, বলেন। যে ক্রিয়া তার কাজটি সম্পন্ন করতে পারে, মানে তার আর বলবার বা শোনবার কোনো অবকাশ থাকে না, একেবারে পুরোপুরি সম্পন্ন একদম সঠিক, তাকে সমাপিকা ক্রিয়া বলে। একদম সঠিক বলেছেন। করে হয়তো কিছু বলবার বা করার মানে অবকাশ আছে, মানে সে পুরোপুরি সম্পন্ন করতে পারে। পারে না, একদম। তাকে যেমন অর্থ- ইয়া, মানে ইলে এ লে তে বিভক্তি, এইগুলো না হ্যাঁ হ্যাঁ থাকে। হ্যাঁ, একদম একদম সঠিক ধরেছেন মাসুদা। আপনার মনে আছে সমাপিকা অসমাপিকা ক্রিয়া বিষয়? হ্যাঁ হ্যাঁ, আপনি বুঝিয়েছিলেন। আচ্ছা, বেশ। আমি আরেকবার একটু বলে দিই। সমাপিকা ক্রিয়ার সমাপন শব্দের অর্থ হচ্ছে সমাপ্তি। আপনাকে কেউ যদি বলে যে সমাপন শব্দের অর্থ কি, আপনি বলবেন সমাপ্তি। অর্থাৎ যার নামের সাথেই সমাপ্তির সংযোজন রয়েছে, সেই ক্রিয়াকে আমরা সমাপ্তি ক্রিয়াও তো বলতে পারি। আপনাকে যদি ঘুরিয়ে প্রশ্ন করে যে কোন ক্রিয়াকে সমাপ্তি ক্রিয়া বলে, সেক্ষেত্রেও কিন্তু সমাপিকা ক্রিয়া উত্তর হবে। এবারে কিরূপ সমাপ্তি? না, সেই ক্রিয়াটি বসে যাওয়ার পরে আমাদেরকে দাঁড়িয়ে দিতে হয়, তাই কি না বলেন? যে কি আরো একটা সহজ, মানে আপনাদেরকে এই মাত্র
এই শর্ট টিক্সটা তৈরি হয়ে গেল। বললাম না, বাংলা ব্যাকরণটা হচ্ছে একটা ডিসকভারের ব্যাপার আছে। এটা আপনি আবিষ্কার তত্ত্বের সঙ্গে মিলিয়ে পড়তে পারেন। এই যে আমি বললাম সমাপিকা ক্রিয়ার পরে পরে সমাপিকা ক্রিয়ার পরে দাঁড়ি বসবে, এটা একটা শর্টকাট টিক্স, এবং এই মুহূর্তে এই তথ্যটির আবিষ্কার হলো, আপনারাই আবিষ্কার করলেন। সমাপিকা ক্রিয়া চিনবার একটি বৈশিষ্ট্য হচ্ছে তারপরে দাঁড়ি বসে যাবে, এবং অসমাপিকা ক্রিয়া সাধারণত সেমিকোলন কমা এই দিয়ে জুড়তে জুড়তে আমরা যাই, তাই না? তো সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে সবসময় দাঁড়ি বসে যাবে। যেমন আমি যাব, আমি যাবর পরে আমাদেরকে দাঁড়ি বসাতে হয়, আর যেটাকে আমরা পূর্ণচ্ছেদ বলছি। বা তিনি এলেন, হ্যাঁ তিনি এলেন বা সে এলো, এই যে বিষয়গুলো, অর্থাৎ যে ক্রিয়া সাধারণত বলবার পরে আর কোনো কিছুই মানে তারপরে আপনাকে পূর্ণচ্ছেদ দিতে হবে, অর্থাৎ সেখানে আপনাকে থেমে যেতে হবে। আর অসমাপিকা ক্রিয়াটা হচ্ছে ঠিক তার ভিন্ন, চলতে থাকবে। সমাপন যদি সমাপ্ত হয় তার আগে আমি যদি একটা বসিয়ে দিই তাহলে সেটা অসমাপ্ত, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া তার গতি প্রবাহটা চলতে থাকবে। সমাপিকা এবং অসমাপিকা চিনবার খুবই সহজ একটা উপায় আছে, যেটা মাসুদাও একটু বলল, যে বাক্যটি যদি সাধু ভাষাতে লেখা হয়, বাক্যটি যদি সাধু ভাষাতে লেখা হয় তাহলে বাক্যের শেষ অংশে তিনটি বিষয় যদি যুক্ত থাকে, বিভক্তি, তিনটি বিভক্তি যদি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। ইয়া, ইলে, ইতে, ইয়া, ইলে, ইতে। এবার আপনারা বলবেন স্যার তাহলে আপনি বললেন কেন এলেন, এলেনটা তাহলে সমাপিকা কেন হচ্ছে? কারণ এলেন তার কাজটা সম্পূর্ণ করে ফেলেছে, এলেন, তিনি এলেন। এবং এই যে ইলে, এটা ধরলে হবে না, এটা ধরলে হবে না, কারণ তারপরে দন্তান্ন রয়েছে। কিন্তু ইয়া, ইলে, ইতে এরা এই ডিজিটগুলোই থাকবে, যেমন করিলে, কিন্তু করিলেন বললে কিন্তু সমাপিকা হয়ে যাবে। করিলে, করিয়া, করিতে, আবার করিতেন বললে কিন্তু সমাপিকা ক্রিয়া হবে। আমার কনসেপ্টটা আপনারা কি বুঝতে পাচ্ছেন? আমি খুবই ধীর স্থিরভাবে এবং স্পষ্ট বিষয়টা পরিষ্কার করবার চেষ্টা করছি, বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। কারণ কেউ যদি বলেন তিনি করিতেন, তিনি কাজটি করিতেন বলে আমরা কিন্তু থেমে যেতে পারি, কিন্তু তিনি কাজটি করিতে ছিলেন বা করিয়াছেন, হ্যাঁ এই যে বিষয়গুলো রয়েছে আর কি, অর্থাৎ ইয়া, ইলে, ইতে তিনি কাজটি করিয়া চলিয়া গেলেন, এই যে বিষয়গুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো অসমাপিকা। এইবারে ধরেন বাক্যটি আমাদের মুখের ভাষায়, মৌখিক ভাষায় বা চলিত ভাষায় লেখা হয়েছে, তাহলে কোন তিনটি বিভক্তি যুক্ত থাকবে? কেউ আমাকে একজন বলেন কোন তিনটি বিভক্তি যুক্ত থাকবে, কেউ একজন একটু স্যার বলেন। লে আর তে। একদম, এ, লে এবং তে। হ্যাঁ, করে, আচ্ছা, করলে, করতে, এ, স্যার লে, খেতে তো হবে, খেতে হ্যাঁ গেলে। খেতে হবে, খেতে হবে একদম। মূলত এ, লে এবং তে বিভক্তি যদি যুক্ত থাকে তাহলেই সেটাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া সম্পর্কে কি একটা স্পষ্টত ধারণা আপনারা পেলেন? আমাকে একটুখানি জানান, নাকি আরো ব্যাখ্যাযোগ্য করতে হবে বিষয়টা? হ্যাঁ স্যার, স্যার হুম, ওই এ লে তেটা একটু বলুন তো। এলেতে আর একটু বলছি। আপনার হাতের কাছে কি খাতা আছে?
হ্যাঁ হ্যাঁ আপনি লেখেন হ্যাঁ স্যার আছে। বাক্যটি যদি সাধু ভাষাতে লেখা হয় হ্যাঁ তাহলে ক্রিয়ার শেষে যদি তিনটে বিভক্তি থাকে, বিভক্তি তিনটির নাম লেখেন, ইলে, ইতে আর ইয়া। ইয়া এই তিনটি যদি থাকে তাহলে সেটা অসমাপিকা অসম ক্রিয়া। যেমন আমি আপনাকে একটা বাক্য বলছি, বাবা, মশা কামড়েছে বাবা। আমি আপনাকে একটা বাক্য বলি, ধরেন আমি বললাম, কি হচ্ছে কি হচ্ছে, তিনি কাজটি করিতেছিলেন। হ্যাঁ, তিনি কাজটি করিতেছিলেন, এর মধ্যে অসমাপিকা ক্রিয়া কোনটা বলেন? আমি আপনাকে তো সূত্র বলে দিয়েছি, অসমাপিকা ক্রিয়া কোনটা বলেন? লে তিনি কাজটি করিতেছিলেন, অসমাপিকা ক্রিয়া কোনটি? করিতে হবে, করিতে করিতে। করিতে হচ্ছে লে করিতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, একদম করিতে অসমাপিকা ক্রিয়া। তিনি কাজটি করিলেও করিতে পারেন, বা তিনি কাজটি করিয়া ছিলেন। বলেন, তিনি কাজটি করিয়াছিলেন, কোনটা অসমাপিকা ক্রিয়া? স্যার করিয়া, ইয়া। করিয়া। করিয়া। সাবিত্রী, বুঝতে পেরেছেন বিষয়টা? বুঝতে পারছি। এইবারে ধরেন বাক্যটি চলিত ভাষায় লেখা আছে, তাহলে সে খেতে খেতে কথা বলছে, তাহলে এখানে অসমাপিকা ক্রিয়া কোনটা? অসমাপিকা ক্রিয়া কোনটা বলেন? সাধু চলিত ভাষায় লেখা হচ্ছে, চলিত ভাষাতে যদি লেখা হয় বাক্যটি, তাহলে খাতায় লিখে নেন, ক্রিয়ার শেষে বিভক্তি থাকবে এ, লে এবং তে। লেখেন, এটা খাতায় লেখেন, ক্রিয়ার শেষে বিভক্তি থাকবে এ, লে এবং তে। অন্তরা বলছে শোনা যাচ্ছে না, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন। হ্যাঁ স্যার তাহলে অন্তরা শোনা যাচ্ছে স্যার। নেটওয়ার্কের প্রবলেম আছে, অন্তরা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তাহলে আমি খেতে বসেছিলাম, এই বাক্যে অসমাপিকা ক্রিয়া কোনটা? খেতে। খেতে, একদম। ঠিক। তাহলে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়াটা বোঝা গেল? বোঝা গিয়েছে? একটু জানান। হ্যাঁ স্যার স্যার। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ, একদম মাসুদা বলেন। বলছি সমাপিকা ক্রিয়া তো বাক্যের একদম শেষে থাকবে, হুম। আর অসমাপিকা ক্রিয়া তো মাঝখানে, শেষে তো কখনোই থাকবে না। না। মাঝখানে থাকবে, হুম হুম। শেষে থাকবে। অসমাপিকা ক্রিয়া মাঝখানে থাকবে, সমাপিকা ক্রিয়া শেষে থাকবে, ঠিকই বলেছেন। হ্যাঁ, এটাই এটাই বলতে চেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। আচ্ছা, এইবারে আমি আরো কিছু ক্রিয়া নিয়ে কথা বলবো। যেমন আমি যদি বলি, আমি একটা একটা করে বলি, সব ক্রিয়াগুলোই আজকে আমরা শেষ করব, সকল ক্রিয়াগুলোই। যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া সম্পর্কে আমাকে কেউ যদি একটু ধারণা দেন ভালো হয়। যৌগিক ক্রিয়া যৌগিক ক্রিয়া হচ্ছে দুইটি ক্রিয়া থাকবে। দুইটি ক্রিয়া থাকবে। তাহলে তিনি বসে বসে তোমার অপেক্ষা করতে করতে চলে গেলেন, এখানে যৌগিক ক্রিয়া কোনটা? উত্তর দেন। কি বললেন স্যার, বাক্যটা আবার বলেন। তিনি বসে বসে তোমার অপেক্ষা করতে করতে চলে গেলেন, এখানে যৌগিক ক্রিয়া কোনটা? স্যার, বসা আর অপেক্ষা করা। বসা আর অপেক্ষা করা যৌগিক বসার করা ক্রিয়া। দুটোই হয়। বসে বসে, এটা যৌগিক ক্রিয়া। বসা আর চলে যাওয়া।
স্যার বসা আরেকবার বলুন একটু, প্রথমে অসমাপিকা তারপর সমাপিকা ক্রিয়া থাকবে যৌগিক ক্রিয়ার মধ্যে। হ্যাঁ, এবং তো একটু বলুন মাসুদা উত্তরটা। মাসুদা সঠিক ধরেছে, এটাই আমি জানতে চাইছিলাম। প্রথম হ্যাঁ, অসমাপিকা ক্রিয়া তারপর সমাপিকা একদম ক্রিয়া মানে একদম এ থাকবে, দুটো মিলে যৌগিক একেবারে ক্রিয়া সঠিক, হবে। একেবারে সঠিক। যৌগিক ক্রিয়া শব্দের অর্থ হচ্ছে যুক্ত ক্রিয়া। যুক্ত ক্রিয়া মিন এটা নয় যে কোনো দুটি ক্রিয়া পাশাপাশি বসলেই সেটা যুক্ত ক্রিয়া হবে। ওই জন্য আমি দুটো অসমাপিকা ক্রিয়া দিয়ে আপনাদেরকে বললাম যে এর মধ্যে যৌগিক ক্রিয়া কোনটা, কারণ বসে বসে দুটোই অসমাপিকা ক্রিয়া, সুতরাং এটা যৌগিক ক্রিয়া হচ্ছে না। অপেক্ষা করতে করতে দুটোই অসমাপিকা ক্রিয়া, সুতরাং ওই দুটোও যৌগিক ক্রিয়া হচ্ছে না। যৌগিক ক্রিয়া হওয়ার একটি মৌলিক শর্ত হচ্ছে প্রথমটি হবে অসমাপিকা ক্রিয়া আর পরেরটি হবে সমাপিকা ক্রিয়া। যাদের কাছাকাছি পেন খাতা আছে একটু লিখে নেন, যৌগিক ক্রিয়ার ডায়াগ্রামটা করেন। প্রথমে বসবে অসমাপিকা ক্রিয়া, পরে বসবে সমাপিকা ক্রিয়া। এইটা হচ্ছে যৌগিক ক্রিয়া চিনবার একমাত্র এবং প্রধানতম চিহ্ন। বুঝতে পেরেছেন? বোঝা গেছে? হ্যাঁ স্যার। অন্তরা এবারে শোনা যাচ্ছে, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা কি শিখলাম? যৌগিক ক্রিয়া মানে, যৌগিক শব্দের অর্থ হচ্ছে যুক্ত, আমরা জানি, কিন্তু ব্যাকরণগতভাবে যৌগিক ক্রিয়া যে কোনো দুটি ক্রিয়া হলেই যৌগিক ক্রিয়া হবে না। যেমন আমরা যদি বলি দ্বিকর্ম, দ্বিকর্ম কি দুটো কর্ম হলেই দ্বিকর্ম? আমাকে বলেন তো, দুটো কর্ম হলেই কি দ্বিকর্ম? রহিম রামকে ছাগল চড়াতে দিল, এই রাম আর ছাগল এই দুটো কর্ম আছে মানে কি এখানে দ্বিকর্ম হয়েছে? না স্যার, এটা প্রাণীবাচক আর একটা মানে বস্তুবাচক হবে, মানে একদম, যেটা প্রাণী থাকবে যেটা থাকবে একেবারে একেবারে সেটা হবে না। একটা একটা প্রাণীবাচক হতে হবে এবং একটা বস্তুবাচক হতে হবে। ঠিক তেমনি যৌগিক ক্রিয়াতেও দুটি ক্রিয়া পাশাপাশি বসলেই সেটা যৌগিক ক্রিয়া হবে না। কি হতে হবে? একটা অসমাপিকা ক্রিয়া হবে আর একটা সমাপিকা ক্রিয়া হবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া কে আগে বসে কে পরে বসে বলেন? স্যার অসমাপিকা আগে বসবে তারপর সমাপিকা। একদম আমার মানে একদম এটা- সঠিক বলেছেন। অসমাপিকা ক্রিয়া আগে বসবে, সমাপিকা ক্রিয়া পরে বসবে। এইবারে আপনাদের কাছে আমার 1,00,000 টাকার প্রশ্ন, সেটা হচ্ছে যৌগিক ক্রিয়ায় কোন ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যৌগিক ক্রিয়ায় কোন অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ার, একদম অসমাপিকা ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়? একেবারে সঠিক উত্তর। নেমে আয়, নেমে আয়, এই যে নেমে মানে সে গাছে উঠেছে, গাছ থেকে তাকে নামতে বলছে, তাহলে কার অর্থ প্রাধান্য পাচ্ছে? স্যার নেমে মানে অসমাপিকা ক্রিয়ায় অসমাপিকা যেটা ক্রিয়ার, আছে নেমে। অসমাপিকা ক্রিয়ার অর্থ প্রাধান্য পাচ্ছে পালিয়ে যা, পালিয়ে যা, এই যে পালিয়ে যা, এখানে কার অর্থ প্রাধান্য পাচ্ছে? স্যার পালিয়ে মানে পালিয়ে, অসমাপিকা ক্রিয়া। পালিয়ে। দৌড়ে আয়, দৌড়ে আয়, এখানে অসমাপিকা ক্রিয়ার অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই না? উঠে বস, বসেছিল, আমি বলছি উঠে বস, সুতরাং এখানে অসমাপিকা ক্রিয়ার অর্থ প্রাধান্য পাচ্ছে। সুতরাং আমরা এখান থেকে শিখলাম যৌগিক ক্রিয়া কেবলমাত্র দুটি ক্রিয়ার পাশাপাশি সহাবস্থান নয়, যে কোনো দুটি ক্রিয়া হলে হবে না। হ্যাঁ, এখন ওই মেয়ের সঙ্গে একটি মেয়ের সঙ্গে আরেকটি মেয়ের বিয়ে হচ্ছে, একটি ছেলের সঙ্গে আরেকটি ছেলের বিয়ে হচ্ছে, আপনারা নিশ্চয়ই সকলে এই বিষয়গুলো দেখছেন আর কি।
তো ওই রকম ব্যাপার হলে হবে না, মানে সমগোত্রীয় হলে হবে না, মানে যে আমাদের বিবাহের যে প্রাচীন রীতি নারী পুরুষের বিবাহ সেই রকম হতে হবে। ঠিক তেমনি যৌগিক ক্রিয়াতেও দুটো অসমাপিকা ক্রিয়া হলে হবে না, দুটি সমাপিকা ক্রিয়া হলে হবে না, দুটি সকর্মক হলে হবে না, দুটি অকর্মক হলে হবে না। কি হতে হবে? একটি অসমাপিকা আর একটি সমাপিকা। বিষয়টা পরিষ্কার হলো আপনাদের কাছে? বিষয়টা পরিষ্কার হচ্ছে? একটুখানি জানান। আচ্ছা, ক্রিয়াটা পুরোটা কমপ্লিট করব। ক্রিয়া খুব ইম্পর্টেন্ট, ক্রিয়া থেকে প্রশ্ন থাকে। ওকে, এইবারে সংযোগমূলক ক্রিয়া। সংযোগমূলক ক্রিয়া সম্পর্কে আমাকে কেউ একটু ধারণা দেবেন? সংযোগমূলক ক্রিয়াটা কি? কেউ যদি একটু ধারণা দেয়। স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন। এখানেও দুটি ক্রিয়া থাকবে, কিন্তু হ্যাঁ। দ্বিতীয় যে হুম ক্রিয়াটা থাকবে হুম হুম সেটা কর, মানে হ, পা, দি এরকম একটা দিয়েই শুরু হবে। একদম একদম নামপদ। একদম সঠিক বলেছেন। দেখেন, আমরা সংযোগ মানেও তো যুক্ত, তাই না? সংযোগ মানেও তো যুক্ত, মানে সংযোগ সাধন করা, মানে মিলন সাধন করা। এখানেও দুটি ক্রিয়াপদের মিলন হবে। তবে সংযোগমূলক ক্রিয়া চিনবার সবচেয়ে বড় উপায় হচ্ছে, এখানে আপনারা মনে রাখবেন মূলত চারটি মৌলিক ধাতু, হ্যাঁ, ধাতু বিভক্তি যোগে যখন মানে বিশেষণ এবং ধন্যাত্মক অব্যয়ের পরে ধাতু বিভক্তি যুক্ত হয়ে যে ক্রিয়াপদ গঠন করে, এবং ধাতু বিভক্তি কোনগুলো? কর, হ, দি, পা। এই চারটি ধাতু বিভক্তি যোগে একটি ক্রিয়ার রূপ ধারণ করলে তাকে আমরা বলবো সংযোগমূলক ক্রিয়া। এইবার আমি আপনাদেরকে বলি, এত কেতাবি ভাষণে যাওয়ার দরকার নেই। আপনি যদি দেখেন দুটো ক্রিয়া আছে এবং তার শেষ অংশে রয়েছে এই চারটি অংশ, কর, হ, দি এবং পা, তখন আপনি চোখ বুজিয়ে করবেন সেটা সংযোগমূলক ক্রিয়া। বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন? বোঝা গেছে? স্যার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন একটু। বুঝতে পেরেছি। বড় হ, উদাহরণ হচ্ছে বড় হ। ডুব দি, মাফ কর। বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো থাকবে আর কি সংযোগমূলক ক্রিয়ার মধ্যে। বুঝতে পেরেছেন আমি কি বলেছি? কেউ যদি আপনাকে বলে বড় হ, হ্যাঁ, বা যদি বলে ধরেন সোজা পা, আমরা বলি না ঘুম পা, দোল দি, ঢেউ দি, জাল দি, উনুনে জাল দেওয়ার সময় আমরা বলি না একমত হ, স্যার একটা কোশ্চেন ছিল, ছোট বলছি হ। যে এই চারটে হ্যাঁ, ধাতু কর, হুম হ, দি, পা, হুম হুম এই চারটে ধাতু এর সঙ্গে কি যুক্ত হবে না? হয়তো করা থাকতে পারে, হুম। কিংবা না 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 না, ই এই এই থাকতে এই পারে, এই যেমন চারটেই থাকতে হবে, এই চারটেই একদম মৌলিক রূপে মানে থাকতে হবে। এর সঙ্গে কিছু যুক্ত হবে, না, এর সঙ্গে তাই তো? কিছু যুক্ত হবে না। এর সঙ্গে যুক্ত হলে তো এই সমাপিকা অসমাপিকা হয়ে যাবে, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে দিয়া পেরেছি। যদি আপনি যদি দিটা যদি দিয়া করে দেন তাহলে তো ওখানে ইয়া চলে আসছে। দিটা যদি দিলে করে হ্যাঁ দেন হ্যাঁ তাহলে তো হ্যাঁ, ওখানে মানে ধাতুটাই থাকবে শুধু। মূল মূল অংশটাই থাকবে। এই যে চারটি কথা সং- আমি বললাম, চারটি মূল অংশই থাকবে, কর, হ, দি, পা, এই চারটি থাকবে। বুঝতে পেরেছেন? আর এর অপর একটা নাম আমি ভুলে গেছি, আপনি বলেছিলেন যুক্ত ক্রিয়া, তো আর একটা কি একটা বলা হয় সংযোগমূলক ক্রিয়ার কি?
সংযোগমূলক ক্রিয়াকে আপাতত কিছু বলা হয় না, আপনি বোধহয় ওই সাপেক্ষ সর্বনামের বা সংযোগমূলক সর্বনাম আর সাপেক্ষ সর্বনাম গুলিয়ে ফেলছেন এর সঙ্গে। হ্যাঁ, স্যার সংযোগ যে বহুপদ বলে একদম সংযোগমূলক সর্বনামের অপর নাম হচ্ছে সাপেক্ষমূলক সর্বনাম, আর এটা হচ্ছে ক্রিয়া, আমরা ক্রিয়াতে রয়েছি। বুঝতে পেরেছেন আমি কি ঠিক বলেছি? আছে, ঠিক আছে। ওকে, তারপরে হ্যাঁ, বুঝতে পেরেছি। তার যৌগিক ক্রিয়া হলো, তারপরে আমরা করব মৌলিক ক্রিয়া। মৌলিক ক্রিয়া হচ্ছে মৌলিক ধাতু উত্তর ধাতু বিভক্তি দিয়ে যে ক্রিয়ার জন্ম হয় সেই ক্রিয়া হচ্ছে মৌলিক ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়ার মূল অংশটা আমরা ভাঙতে পারি না সেইটাই হচ্ছে মৌলিক ক্রিয়া। যেমন আমি যদি বলি জুঝি, জুঝি, জুঝি শব্দটার মানে কি বলেন তো? সামলানো, তাই তো? জুঝি শব্দের অর্থ সামলানো তো? জানি না। ওকে, তো জুঝিটা যদি আমি ভাঙি তাহলে হবে জুজ যোগ ই। জুজটা হচ্ছে মৌলিক ধাতু, তার সঙ্গে বিভক্তি যুক্ত হয়েছে, সুতরাং হয়েছে জুঝি। আমরা যদি বলি ফলিলো, ফলিলো, এই যে ফলিলো ধাতুটা এর মূল অংশ কি বলেন তো? ফল। ফল। ফল, ফল। ফলিলোর মূল অংশ হচ্ছে ফল। ফলটাকে কি আপনি ভাঙতে পারেন? না। সুতরাং এইটা হচ্ছে মৌলিক, মৌলিক ক্রিয়া। হ্যাঁ, আমি যদি বলি পশিল, পশ, পশটাকেও আপনি ভাঙতে পারবেন না, এটাও হচ্ছে মৌলিক ক্রিয়া। অর্থাৎ মৌলিক ধাতু, মৌলিক ধাতু সম্পর্কে নিশ্চয়ই আমাদের সকলের ধারণা আছে। আচ্ছা, এর সঙ্গে ক্রিয়ার সঙ্গে ধাতুটাও বলে দিতে হবে, কারণ যেহেতু ক্রিয়ার সঙ্গে ধাতুর একটা সম্পৃক্ততা আছে, ফলে ধাতুটাও আমি একটু বলে দিচ্ছি ক্রিয়ার সঙ্গে। উৎপত্তি ও প্রকৃতির দিক দিয়ে ধাতুকে চারটি ভাগে ভাগ করা যায়, বুঝেছেন? উৎপত্তি এবং প্রকৃতির দিক দিয়ে ধাতুকে চারটি ভাগে ভাগ করা যায়। এই চারটি ভাগ কি কি? সিদ্ধ বা মৌলিক ধাতু, সাধিত ধাতু, সংযোগমূলক ধাতু এবং যৌগিক ধাতু। মোট এই চারটি ধাতু আছে। সিদ্ধ এবং সাধিতটাই হচ্ছে মূলত প্রধান দুই ধাতু পদ আর কি। তাছাড়াও সংযোগমূলক ধাতু এবং যৌগিক ধাতু রয়েছে আর কি। তো সিদ্ধ বা মৌলিক ধাতু সম্পর্কে আপনারা সকলেই জানেন যে ধাতুকে আমরা ভাঙতে পারবো না। হ্যাঁ, আপনি যতই চেষ্টা করেন যে ধাতুকে আপনি ভাঙতে পারবেন না। যেমন মৌলিক শব্দ বা মৌলিক সংখ্যা, যার মধ্যে এক ব্যতীত আর অন্য কেউ যেতে পারে না। বুঝতে পেরেছেন? মানে খুবই কি বলবো, আমরা খুবই প্রতিপরায়ণ একজন নারী হিসাবেও আমরা মৌলিককে বোঝাতে পারি আর কি। হ্যাঁ, খুবই প্রতিপরায়ণ নারী। অন্য একটি পুরুষ সে যতই মেসেঞ্জারে টুংটাং করুক, স্বামীর প্রতি তার যে আস্থা বা ভালোবাসা, কেউ তাকে টলাতে পারবে না। সে সঙ্গে সঙ্গেই খারাপ কিছু দেখলে মেসেঞ্জারে তাকে ব্লক করে দেবে। হ্যাঁ, তো মৌলিক সংখ্যাও আমরা দেখেছি, ধরেন 1কে যদি আমরা হাজবেন্ড ধরি আর 17কে যদি আমরা ওয়াইফ ধরি, তো 17-র মধ্যে 17-র মধ্যে একই যেতে পারে, অন্য কোনো সংখ্যা আর যেতে পারে না। বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যাঁ, বোঝা গেছে? ঠিক তেমনি, হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক তেমনি মৌলিক ধাতুর মধ্যেও অন্য কেউ প্রবেশ করতে পারবে না, তাকে চেষ্টা করলেও কেউ ভাঙতে পারবে না। হ্যাঁ, যেমন চল, বল, কর,
ফল, জুজ, এগুলো আপনারা কি চেষ্টা করলেও ভাঙতে পারবেন? না স্যার। এটা গেল মৌলিক ধাতু। এই মৌলিক ধাতুর সঙ্গে আপনি যখন ধাতু বিভক্তি যুক্ত করে ক্রিয়া পদে পরিণত করবেন তখন সেটা অটোমেটিক্যালি মৌলিক ক্রিয়া হয়ে যাবে। বুঝতে পেরেছেন আমি কি বলেছি? ফল, ফলের সঙ্গে যদি আপনি ইলো করে দেন ফল ইলো, করের সঙ্গে আপনি যদি আ করে দেন তাহলে করা। হ্যাঁ, এই যে ধাতুগুলো রয়েছে আর কি, বা আপনি যদি জুঝের সঙ্গে ই করে দেন জুঝি, এগুলো সব মৌলিক ধাতুর উদাহরণ, এই মৌলিক ক্রিয়ার উদাহরণ। মৌলিক ধাতু যোগ ধাতু বিভক্তি ইকুয়াল মৌলিক ক্রিয়া। বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, তাহলে আমরা মৌলিক এটা বললাম। এবার সাধিত। আচ্ছা আমাকে বলেন তো, আমাকে বলেন বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ রয়েছে কোন শব্দ? মৌলিক শব্দ, সাধিত শব্দ, নাকি যৌগিক শব্দ? বলেন। বাংলা ভাষায় সবচেয়ে যৌগিক বেশি শব্দ। বেশি শব্দ, রুনা বলছে যৌগিক শব্দ। অন্যরা বলেন, অন্যরা বলেন। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমি আপনাদেরকে করেছি। বাংলা ভাষাতে সবচেয়ে বেশি শব্দ রয়েছে কোন শব্দ? মৌলিক শব্দ, সাধিত শব্দ, যৌগিক শব্দ, নাকি যোগরূঢ় শব্দ? বলেন কোন শব্দ সবচেয়ে বেশি আছে? চেষ্টা করেন। সাধিত। সাধিত বলছেন মাসুদা। অন্যরা, অন্যরা কেউ কিছু বলবেন? সাধিত শব্দ স্যার মৌলিক মনে হচ্ছে। না না, মৌলিক শব্দ খুবই কম অন্তরা, মৌলিক শব্দ খুবই কম। সবচেয়ে কম শব্দ হচ্ছে মৌলিক শব্দ। আসলে মৌলিক বিষয়টাই কম, তাই না? আপনি মৌলিক মানুষ কম পাবেন, মৌলিক পণ্য কম পাবেন, হ্যাঁ, মৌলিক সংখ্যা কম পাবেন, মৌলিক বিষয়টা বেশি থাকে না। সবচেয়ে বেশি হচ্ছে সাধিত। আচ্ছা এবার বিকল্পে যদি সাধিত না থাকে, ধরেন বিকল্পে আছে মৌলিক, যৌগিক, রূঢ় এবং যোগরূঢ়, এবারে কি উত্তর হবে বলেন? স্যার যৌগিক। একদম, এক্ষেত্রে হবে যৌগিক শব্দ। কারণ সাধিত শব্দের মধ্যেই পড়ে যৌগিক শব্দ। সাধিত শব্দের ক্লাসিফিকেশন করলে তিনটে ভাগে ভাগ করতে পারি আমরা, যৌগিক, রূঢ় এবং যোগরূঢ়, তাই না? তাহলে যৌগিক যদি সাধিতর মধ্যেই থেকে থাকে তাহলে প্রতিটি যৌগিক শব্দই সাধিত শব্দ, তাই কি না বলেন? তাই তো? হ্যাঁ স্যার। আর ওই রূঢ় যোগরূঢ় শব্দগুলোও সাধিত শব্দ। সুতরাং সাধিত শব্দ বাংলা ভাষায় সবচেয়ে বেশি। বুঝতে পেরেছেন? আর বিকল্পে যদি সাধিত অপশন না থাকে তাহলে আমরা করব যৌগিক। বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ স্যার। এবার সাধিত ধাতু। সাধিত ধাতু মানে হচ্ছে ওই যে মৌলিক শব্দের সঙ্গে আপনি যখন করবেন আর কি, এক বা একাধিক প্রত্যয় যোগ করবেন তখন সেটা সাধিত ধাতু হবে। মৌলিক ধাতুর সঙ্গে এক বা একাধিক প্রত্যয় যোগ করে আমরা যে ধাতু পাবো সেই ধাতুটা হচ্ছে সাধিত ধাতু। বুঝতে পেরেছেন আমি কি বলেছি? একটা মৌলিক হ্যাঁ, ধাতু নেবেন, একটা মৌলিক ধাতু নেবেন, তার সঙ্গে আপনি প্রত্যয় যোগ করবেন, প্রত্যয় যোগ করে যে এটা হবে সেইটা হচ্ছে সাধিত ধাতু। বুঝতে পেরেছেন? আর মৌলিক ক্রিয়াটা কিন্তু ধাতু বিভক্তি যুক্ত হবে। বোঝাতে পেরেছি আমি? মৌলিক ক্রিয়া হচ্ছে ধাতু বিভক্তি, আর সাধিত ধাতু হচ্ছে মৌলিক শব্দের সঙ্গে প্রত্যয়। এই দুটো কিন্তু গুলিয়ে ফেললে হবে না।
আর একবার বলবো বিষয়টা। স্যার আরেকবার বলুন। স্যার বলেন। মৌলিক ক্রিয়া হচ্ছে মৌলিক ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যুক্ত হবে। যেমন ফল যোগ ইলো ফলিলো, এটা হচ্ছে মৌলিক ক্রিয়া। কিন্তু কর যোগ আ করা, এটা কিন্তু এখনো ক্রিয়াতে পরিণত হয়নি, এটা কিন্তু এখনো ধাতুতে রয়েছে। বুঝতে পেরেছেন? কর যোগ আ করা, এই আটা হচ্ছে প্রত্যয়, ফলে এইটা হচ্ছে সাধিত ধাতু। বোঝাতে পেরেছি আমি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে। তো এই সাধিত ধাতুকে, একটা শারীরিক ক্রিয়া। সাধিত ক্রিয়া হচ্ছে ওই করাটা যখন হয়ে যাবে, মানে ওর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে করে, মানে করেছিল, এইগুলো হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে সাধিত ক্রিয়া। স্যার মানে মৌলিক ধাতু যোগ যোগ প্রত্যয়, প্রত্যয় যোগ যোগ বিভক্তি, বিভক্তি, একদম শেষে একদম বিভক্তি। হ্যাঁ। একদম শেষে বিভক্তি, সেটা হয়ে যাবে সাধিত ক্রিয়া আর কি। তো এই সাধিত ধাতুকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রযোজক ধাতু, একটা হচ্ছে নাম ধাতু, আর একটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। তো প্রযোজক ধাতু, প্রযোজক কর্তা আগে কি বলেন, তাহলে আপনি প্রযোজক ধাতু সম্পর্কে বুঝতে পারবেন। প্রযোজক কর্তা কি, সংজ্ঞা বলেন যে কেউ। যে অন্যকে দিয়ে কোনো নিজে না করি যখন অপরকে করাকে। দিয়ে করে নেওয়া হয় তখন একদম তাকে বলে প্রযোজ্য। একদম প্রযোজক, নিজে না করে যে কর্তা মা শিশুকে অন্যকে চাপ দিয়ে দেখায়। কাজ করিয়ে নেন, সেই হচ্ছে প্রযোজক। আর যে কাজটি করে সে হচ্ছে প্রযোজ্য। প্রযোজক। প্রযোজ্য। প্রযোজ্য একদম। প্রযোজক। প্রত্যেক বাড়িতে একটা করে সদস্য থাকে যে প্রযোজক। বিয়ে বাড়িতে সে হাত নাড়ায়, এই চেয়ারটা ওই দিক থেকে ওখানে নিয়ে যাও, এই টেবিলটা সরিয়ে দাও, নিজে কিন্তু কিচ্ছু করবে না, একে করিয়ে নেবে, ওকে করিয়ে নেবে। হ্যাঁ, তো এরকম পাবলিক হচ্ছে প্রযোজক, আর যে কাজটি করে সে হচ্ছে প্রযোজ্য। সুতরাং ধরেন আমি বললাম পর যোগ আ পড়া, পর যোগ আ পড়া, এই পড়াটা কি প্রযোজক ধাতু হতে পারে? প্রযোজক ধাতু হবে। একদম। কাউকে, প্রত্যয় যোগে গঠিত। একদম একদম, কাউকে কাউকে কাজ করিয়ে নিচ্ছি আমরা, তাই তো। আর আর রুনা একটা মানে একটা বলেছে, ভালো একটা ট্রিক্স আমাদেরকে বলেছে, সিদ্ধ ধাতুর সঙ্গে আপত্যয় যোগে প্রযোজক ধাতু তৈরি হয়। এইটাও একটু মনে রাখবেন, সিদ্ধ ধাতুর সঙ্গে আপত্যয় যুক্ত হয়ে প্রযোজক ধাতু তৈরি হয়। মনে থাকবে? মনে থাকবে, মৌলিক ধাতুর সঙ্গে আপত্যয় যুক্ত হয়ে প্রযোজক ধাতু হবে। এবারে প্রযোজক ক্রিয়াটা কিভাবে হবে, কেউ আমাকে একটু বলেন। আমি বললাম মৌলিক ধাতু যোগ আপত্যয়, তার সঙ্গে কি যোগ করলে সেটা প্রযোজিকা হবে, প্রযোজিকা ক্রিয়া হবে, বলেন। সিদ্ধ ধাতু। না, আবার ধাতু কেন তাহলে? আর ক্রিয়াটা কখন হবে? ক্রিয়া সবসময় বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া হয়। তাহলে কি যুক্ত হবে? প্রযোজক ধাতু, এই সিদ্ধ ধাতু যোগ আপত্যয় যোগ কি হবে বলেন, নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে একটু বলেন। স্যার বিভক্তি। ধাতু বিভক্তি। কি বিভক্তি? ধাতু বিভক্তি। ধাতু ধাতু বিভক্তি। বিভক্তি হবে। ধাতু বিভক্তি। দেখ যোগ আ দেখা, তার সঙ্গে ইব, হস্যই ব, ইব, দেখাই। হ্যাঁ, বা আমি যদি বলি কাঁদ যোগ আ কাঁদা, তার সঙ্গে ইয়াছেন, কাঁদাই আছেন, তাই না? কাঁদাই আছেন মানে কাউকে কাঁদাচ্ছেন, মানে কাজ করিয়ে নিচ্ছেন। তো কান্নাটাও তো একটা কাজ, নাকি বলেন? কান্নাটাও তো একটা কাজ।
সুনযোগা স্যার। সুনা, সুনার সঙ্গে আমি যদি ইল যোগ করে দিই তাহলে কি সুনাইল, সুনাইল মানে কাউকে শোনাচ্ছে। বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি, বুঝতে পারছেন? প্রযোজিকা ক্রিয়া হলো মৌলিক ধাতুর সঙ্গে আপত্যয় সঙ্গে যুক্ত হবে ধাতু বিভক্তি, তাই না? খেলযোগা খেলা, তার সঙ্গে আপনি যুক্ত করবেন ইতে ছিল, খেলাইতে ছিল। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে। নাম ধাতু ক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। নাম ধাতু ক্রিয়া, নাম ধাতুজ ক্রিয়া এর নামের মধ্যে সংজ্ঞা আছে, কেউ একটু সংজ্ঞাটা বলেন তো। নামটা ব্যাখ্যা করলে তার মধ্যে সংজ্ঞা পেয়ে যাবে। মানে নাম ধাতু ক্রিয়া বিভক্তি যুক্ত হবে। একদম, নাম ধাতু যোগ ধাতু বিভক্তি, নাম ধাতু যোগ ধাতু বিভক্তি। যেমন বিষ, বিষ তো একটা নাম নাকি বলেন? বিষ একটা নাম হ্যাঁ কি না? স্যার। বিষ একটা নাম। হ্যাঁ। তো তার সঙ্গে আপনি যদি ইল যোগ করেন ধাতু বিভক্তি, তাহলে বিষাইল। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ধরেন আমাদের কারোর কেটে গেছে, হ্যাঁ কেটে গেছে, কেটে গেলে আমরা যে ওই বলি না সেপটিক হয়ে গেছে, সেপটিক মানে ঘাটা দগদগে হয়ে গেছে, সেটা আমরা কি বলি? আমরা বলি বিষিয়েছে, বিষিয়েছে বলি তো না, আপনারা কি বলেন? স্যার এটাই বলি। বিষিয়েছে বলি, ওই বিষাইল। বুঝতে পেরেছেন? আবার আমি যদি বলি ধরেন আমি বললাম ছলছলা, ছলছলা, এটা আগে আপনি বলেন ওই যে নামপদ, কোন নামপদ এটা? ছলছলা কোন ধরনের নামপদ? ধর্নাত্মক। ধন্যাত্মক। তাহলে ছলছলার সঙ্গে ইয়া, ইয়া ইয়া বিভক্তি, ছল ছলাইয়া। বা আপনি যদি ছলছলের সঙ্গে আ যোগ করে দেন তাহলে ছলছলা। বুঝতে পেরেছেন? এই হচ্ছে নাম 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 ধাতুজ ক্রিয়া। স্যার নাম বলো। ধাতু যে মানে নাম থাকবে তার সঙ্গে একদম মানে একদম, ধাতু ওই বিভক্তি যে থাকবে, নামপদ তাই আছে তো? না, চারটে যে নামপদ হ্যাঁ। আছে, ওই নামপদের সঙ্গে হ্যাঁ। যদি প্রত্যয় যুক্ত হয় তাহলে হবে নাম ধাতু। বুঝতে পেরেছেন? আর তারপরে যদি আবার বিভক্তি যুক্ত হয় তাহলে হয়ে যাবে নাম ধাতুজ ক্রিয়া। বুঝতে পেরেছেন? বিষয়টা ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট আপনাদের কাছে নাম, ক্লিয়ার হ্যাঁ, হচ্ছে? নাম থাকবে। স্যার না, একটু বলবো, নাম থাকবে তারপর প্রত্যয় যোগ হবে এবং তারপর এবং এবং বিভক্তি। এবং প্রত্যয়টা আপত্যয় যুক্ত হবে। হ্যাঁ হ্যাঁ, অন্য প্রত্যয় প্রত্যয় নাই, না, অন্য শুধুমাত্র। প্রত্যয় নয়, আপত্যয় যুক্ত হবে। বিশেষ্য, ঠিক আছে। বিশেষণ আর ধন্যাত্মক অব্যয়ের সাথে আপত্যয় যুক্ত হয়ে যে ধাতু তৈরি হবে তাকে বলা হবে নাম ধাতু। ক্লিয়ার? হ্যাঁ। বিশেষ্য, বিশেষণ, অব্যয় যোগ আপত্যয় ইকুয়াল নাম ধাতু। এবার আপনার নাম ধাতু হয়ে গেছে, তাই না? নাম ধাতু হয়ে গেছে মানে আপনি মাংসের সঙ্গে লবণ টবণ দিয়েছেন আর কি, লবণ টবণ দিয়েছেন, আলু টালু দিয়েছেন, এবার আপনাকে জল দিতে হবে আর কি। ওই জলটা হচ্ছে ধাতু বিভক্তি করলে যে মানে তরকারিটা হয়ে যাবে, মানে যে খাবারটা হয়ে যাবে সেইটা হচ্ছে নাম ধাতুজ ক্রিয়া। বোঝাতে পেরেছি আমি? যেমন প্রযোজক হ্যাঁ স্যার। হ্যাঁ
যেমন যেমন প্রযোজক ধাতু, হ্যাঁ, ওটা যেমন ওই যে আপত্যয় যুক্ত করে প্রথমে প্রযোজক ধাতু হয়ে যাচ্ছে, তার সঙ্গে আবার আপনি বিভক্তি যুক্ত করবেন, প্রযোজিকা ক্রিয়া হয়ে যাবে। ঠিক তেমনি এই যে নামপদের সঙ্গে আপত্যয় যোগ করে প্রথমে আপনাকে ধাতু করে নিতে হবে, তারপরে বিভক্তি। নাম ধাতুটা হচ্ছে আশীর্বাদ, আর বিভক্তি যুক্ত করে যেটা ক্রিয়া হবে সেটা হচ্ছে বিবাহ, মানে দুটো পার্ট আর কি। আচ্ছা, এবার মাইকেলি নাম ধাতুজ ক্রিয়া, পরীক্ষাতে প্রশ্ন আসবে। মাইকেলি নাম ধাতুজ ক্রিয়া আমাদের এতে এসেছিল না, ওই বোধহয় কি নবম শ্রেণীতে এসেছিল, এসএলএসটি নবম শ্রেণীতে এসেছিল নাম ধাতু। হ্যাঁ স্যার, কি কি স্যার এসেছিল বলেন তো? উত্তরীলা। হ্যাঁ, উত্তরীলা। ওইটা কিন্তু ওইটা যদি নাম ধাতুজ ক্রিয়া থাকতো, আর যদি মাইকেলি নাম ধাতুজ ক্রিয়া থাকতো, আপনারা কোনটা উত্তর নিতেন? স্যার ভুল করে এসছি, আমি জানি না। আচ্ছা, স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। ধরেন ওইটা আপনি পরীক্ষাতে এসেছে, এর পরের এসএলএসটি তে এসেছে আর কি। যদিও এর পরের এসএলএসটি আপনাদের চুল পেকে যাবে, তা বলি না, তবু যদি বয়স থাকে আর কি দেওয়ার, কারণ যার বয়স এখন 25 বছর সে আরেকবার সুযোগ পাবে, 35 বছরে আরেকবার হবে, 35-36 বছরে। আর যাদের বয়স 31-32, হ্যাঁ স্যার, আমরা আর পাবো না, হ্যাঁ যাদের বয়স 32-33 বছর, আমরা আর পাবো না হ্যাঁ, স্যার। তাদের আর সুযোগ নেই। তাদের আর আপনি ধরে রাখেন 11-12 বছর, এটা মজা মজা করে আমি বললাম। পাবো স্যার, হ্যাঁ, একটু আশা আছে। মাসুদা পাবে, মাসুদা পাবে। হ্যাঁ, তো আমি একটা মজা করে বললাম, আমরা সবাই চাই প্রতি বছর পরীক্ষা হোক, যেটা পূর্বে হতো আর কি। পূর্বে আমাদের পাশের একটা গ্রাম বছর দেড় পরে সে হবে সিলেক্ট, অতটা দেরি হবে না। প্রতি বছর হোক, আমরা প্রত্যেকেই কামনা করি। শুভ বুদ্ধি হোক, তাদের শুভ বুদ্ধির উদয় হোক, যুব সমাজের দিকে ফিরুক, এবং প্রতি বছর পরীক্ষাটা নিক, এই আমাদের মানে তাদের প্রতি আহ্বান আর কি। রাজনীতিতে সুবুদ্ধি হবে না কখনো। সুবুদ্ধি হবে না, না? যাই হোক, তো এই হচ্ছে। আচ্ছা, নাম ধাতুজ ক্রিয়া, মাইকেলি নাম ধাতুজ ক্রিয়া না। কেন না হবে, বাক্য কেন? অবশ্যই হবে, মানে একটা আসছিলেন বলবো কি? হবে হবে, পরীক্ষা হবে, টেনশন নেওয়ার দরকার নেই, পরীক্ষা হবে। পরীক্ষা না হলে এখন শিক্ষার্থীরা, আমি বলতে চাই না এরকম প্ল্যাটফর্মে, কিন্তু এই সরকার না, পরীক্ষা নিতে হবে মাসুদা, এখন শিক্ষার্থীরাও অনেক বেশি সচেতন। এটা দরকার একটু। বিরাট যা আন্দোলন, এই যে বিরাট আন্দোলন হচ্ছে এবং হবে, এবং সরকারকে বাধ্য করতে হবে পরীক্ষা নিতে। আমার মনে হয় এখনকার যুব শক্তি পুরোপুরি প্রস্তুত আছে, পুরোপুরি প্রস্তুত আছে। তারা যদি 2-3 বছর পরীক্ষা না হয়, বৃহত্তর আন্দোলনে কিন্তু শিক্ষার্থীরা নামবে আর কি। তো সেক্ষেত্রে আমরা সকলেই আশাবাদী যে পরীক্ষা হবে আর কি। তো আমরা মাইকেলি নাম ধাতু ক্রিয়া কেন বলছি, এর সঙ্গে মাইকেল মধুসূদন দত্তের কি সংযোগ আছে? কারণ এই নাম ধাতুগুলো তৈরি করেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত বহু শব্দের স্রষ্টা, যে শব্দগুলো বাংলা ভাষাতে ছিল না, মাইকেল মধুসূদন দত্তর কল্যাণে সেই শব্দগুলো আমরা পেয়েছি, সংযোজিত হয়েছে। এই নাম ধাতুগুলো সমস্তটাই মাইকেল মধুসূদন দত্তের তৈরি আর কি। উত্তরীলা বিবেষণ রণে পড়েছেন তো আপনারা? পড়েছেন? হ্যাঁ স্যার পড়েছি। উত্তরীলা কাতরে রাবণী, বিরাটদের প্রতি জানাই। হ্যাঁ, উত্তরে বিভীষণের প্রতি জনা নয়, জাকারিয়া। এবারে 9-10-এ এই কোশ্চেনটি পড়েছিল, এবারে 9-10-এ এই কোশ্চেনটি পড়েছিল, উত্তরীলা কোন ধাতু? হুম, উত্তরীলা হচ্ছে মাইকেলি নাম ধাতু ক্রিয়া। হ্যাঁ, যেহেতু মাইকেলি ছিল না বিকল্পে, সুতরাং আমরা নাম ধাতুজ ক্রিয়াটাই করেছি। অভিষেক কবিতা। হ্যাঁ, তো যাই হোক,
অভিষেকের আগের পার্টটা যেটা ছিল আর কি নবম শ্রেণীতে, মানে অভিষেক পর্ব থেকেই নেওয়া হয়েছে, কিন্তু যখন আমরা ওই যে নিকম্বিলা যজ্ঞাগারে যখন আমাদের অভিষেক মেঘনাথ যজ্ঞ করছিল এবং লক্ষণ যখন তাকে পিছন দিক দিয়ে আঘাত করলো, তারপরে তিনি উঠে লক্ষণকে আঘাত করলেন, লক্ষণ মুহ্যমান হয়ে গেল, তখন তিনি অস্ত্রাগার থেকে বেরিয়ে অস্ত্র আনতে যাচ্ছিলেন এবং সামনেই দেখেন তার কাকা বিভীষণ দাঁড়িয়ে আছে এবং বিভীষণ বলছেন যে আমি রাবণের দাস, রঘু দাস, আমি তোমাকে বাইরে যেতে দিতে পারি না, কারণ আমি তোমাকে আটকে রাখবো। তখন আমাদের ইন্দ্রজিৎ অত্যন্ত বিচলিত হলেন এবং ধিক্কার দিলেন কাকাকে। তখনই তিনি এই কথাটা বলেছিলেন, উত্তরীলা বিভীষণ, এই উত্তরীলা রাবণী এই বিষয়টা উপস্থাপন করেছিলেন। যাই হোক, তো যাওয়ার পবিত্রিলা বা আপনি যদি বলেন যে নীরবিলা, এই সমস্ত শব্দগুলো সব মাইকেল মধুসূদন দত্তের তৈরি। তরঙ্গিয়া মাইকেল মধুসূদন দত্তের তৈরি। ধিক্কারিল মাইকেল মধুসূদন দত্তের তৈরি। হ্যাঁ, তো এই যে নামধাতুগুলো যেহেতু মাইকেল মধুসূদন দত্তের নিজের তৈরি, সুতরাং এটা হচ্ছে সবই মাইকেলি নামধাতুর ক্রিয়া। বুঝতে পেরেছেন? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। স্যার এখানে ওই নাম ধাতু যে বলতে ওই নাম থাকবে, তার হ্যাঁ সঙ্গে হ্যাঁ হ্যাঁ আপত্যই থাকবে, হ্যাঁ, একদম তারপর একদম, ধাতু হ্যাঁ ক্রিয়া। একদম। বিশেষ্য, বিশেষণ এবং ধন্যাত্মক অব্যয়ের সঙ্গে আপত্যয় যুক্ত হয়ে প্রথমে নাম ধাতু তৈরি হবে, এবার তার সঙ্গে ধাতু বিভক্তি যুক্ত হয়ে যে ক্রিয়া আমরা পাবো সেই ক্রিয়াকে আমরা বলবো নাম ধাতুজ ক্রিয়া। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আমরা আবার ক্রিয়াতে আসি। সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া সম্পর্কে কেউ আমাকে একটু ধারণা দেন। সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া সম্পর্কে কেউ যদি একটু ধারণা দেন আমাকে। হ্যাঁ হ্যাঁ, বলেন মাসুদা। স্যার তুমি তো রুনা বলেছে। বই পড়বো। হ্যাঁ হ্যাঁ, আমি বলেন। আমি আমি বলবো না, অন্য কেউ বলবে। আচ্ছা, অন্য কেউ বলেন। সকর্মক অকর্মক ক্রিয়া। বই পড়ো। তো পাই, তাকে সকর্ম ক্রিয়া বলে। হ্যাঁ, কর্মকে অবলম্বন করে যে ক্রিয়া পূর্ণতা পায় তাকে সকর্মক বলে। আর অকর্মক? অকর্ম করতে যে ক্রিয়া কর্ম থাকে না। নাই। একদম। আমি একটু বলি, স্যার যে মূলত ক্রিয়ার কর্ম থাকে না সেটা হচ্ছে অকর্মক ক্রিয়া, অকর্ম। যে ক্রিয়ার কর্ম কর্ম থাকে, থাকে হ্যাঁ একদম, তাকে সেটা হচ্ছে সকর্মক। আমি ভাত খাই, হুম, আমি ভাত, এখানে হুম, খায়ের আসছে ভাত, মানে হুম, ভাত খাওয়া কর্ম আছে, তাই এটা সকর্মক হবে। একদম আর একদম, আমি খাই এরকম হুম, ভাবে তো হবে না, যখন একদম কর্ম থাকবে না সেটা অকর্মক হয়ে যাবে। একদম সঠিক সঠিক বুঝেছেন। আমি আরো একটু ভালো করে বলে দিই, যদিও আপনি ভালোই বলেছেন। আমি যদি বলি সস্ত্রীক, সস্ত্রীকের ব্যাস বাক্য কি হবে কেউ যদি একটু বলেন। স্ত্রীর সহিত বর্তমান। স্ত্রীর সহিত বর্তমান, তাহলে সকর্মকের ব্যাস বাক্য কি হবে? কর্মের সহিত বর্তমান। অর্থাৎ এর ব্যুৎপত্তিগত অর্থ থেকেই আমরা বুঝতে পারছি যে যে ক্রিয়ার কর্ম থাকবে সেই সকর্মক। আর সকর্মকের আগে যদি মানে কর্মের আগে যদি আমি একটা অযোগ করে দিই তাহলে তার কর্ম নেই। অকর্মক মানে তার কর্ম নেই। তাই না? আমরা তো এমনিই বলি অকর্মক, অকর্মণ্য বলি না, মানে যে খুব একটা কাজ কাম করতে চায় না তাকে আমরা বলি অকর্মণ্য, বলি কিনা বলেন? ওকে, সুতরাং আমরা এটা বলতে পারি যে ক্রিয়ার কর্ম থাকবে সে হচ্ছে সকর্মক, আর যে ক্রিয়ার কর্ম থাকবে না সে হচ্ছে অকর্মক। বোঝা গেছে? যেমন মাসুদাই উদাহরণ দিয়েছে, আমি ভাত খাই,
এখানে খাই এর অবজেক্ট আছে, কর্মপদটা আছে, সুতরাং এটা হয়ে যাচ্ছে সকর্মক। আবার আমি যদি বলি পাখি গাই, তখন পাখি কি গায় সেই কর্মপদটা নেই, সুতরাং এটা হয়ে যাবে অকর্মক। আমি যদি বলতাম পাখি গান গায়, তখন আবার গাইটা হয়ে যেত সকর্মক। বুঝতে পেরেছেন বিষয়টা? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। আর দ্বিকর্মকটা তো আপনারা কি বুঝলেন? দ্বিকর্মকটা কি বুঝতে পারলেন তো? যে কর্মে দুটি ক্রিয়া থাকে। তাই একদম। তো প্রাণী যে বাচক আর যে আগে কর্মে বললাম। দুটি ক্রিয়া থাকলেই হবে না। একটা প্রাণীবাচক বস্তু আর কর্মবাচক। হ্যাঁ, যে কর্মে বস্তুবাচক প্রাণীবাচক। যে কর্মে দুটি ক্রিয়া থাকলেই হবে না, একটা বস্তুবাচক হতে হবে আর একটা হতে হবে প্রাণীবাচক। আচ্ছা, আপনারা আমাকে 2 মিনিট সময় দিতে পারবেন? তাহলে আমি আমার বাইকটা একটু তুলে আসবো। আমাকে একটুখানি 2 মিনিট হ্যাঁ 2 মিনিট সময় দেন। আপনারা একটু কাইন্ডলি হোল্ড করেন, বাইকটা একটু তুলে নিই। হ্যাঁ হ্যাঁ, ভাত পরে খাচ্ছি। আব্বা, মাথুরা খুব সুন্দর। এখানে সাইফুল কিছু বলেনি। লক কর দাও, এটা তালা মেরেছে ডবল। আব্বা দিচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সহনশীলতা দেখানোর জন্য। আচ্ছা, তাহলে আমরা সমাপিকা এই সকর্মক অকর্মক বিষয়টা বুঝলাম। আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু আবার একটু জানান। স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। ওকে, আমাদেরকে
একেবারে টার্গেট নিতে হবে সাবজেক্টে, একেবারে কত পাওয়ার, 25-এর মধ্যে 55-র মধ্যে, বলেন 55-র মধ্যে কত পাওয়ার টার্গেট নিতে হবে আপনারাই বলেন। তোড়জোড় 50। 55। 55-র মধ্যে 55, একদম মাসুদা স্যার সঠিক বলেছে, 55। একদম 55। টেটের কিন্তু তোড়জোড় শুরু হচ্ছে, হ্যাঁ টেট নেওয়ার একটা তোড়জোড় শুরু হচ্ছে। প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোই পরীক্ষা হবে। স্যার সিলেবাস আগে সিলেবাসেই হ্যাঁ আগের সিলেবাসই থাকবে, আগের সিলেবাসই থাকবে, সিলেবাস পাল্টাবে না। আগের সিলেবাসটাই থাকবে। তো আমাদের স্যার একটা বলেন, বলুন বলুন, আমি পরে বলছি। এবছর কিন্তু বলছি স্যার আমাদের যে মেন হ্যাঁ মাসুদা, বলছি যে মেন পরীক্ষাটা মানে আমাদের মেন মানে আমাদের বাংলা যেটা সাবজেক্টের পরীক্ষা হবে, ওখানে কি সাহিত্যের ইতিহাস, তারপরে যেমন এসএলএসটি তে দিয়েছি এরকম ওই কিছু রকমই হবে, থাকবে? ওই রকমই হবে, এসএলএসটির মতোই হবে। মানে আমাদের তো তাহলে একটু সুবিধাই হবে, অনেকটা সুবিধাই হবে, সুবিধাই পড়া হবে, আছে অনেক। সুবিধাই হবে। এবং এসআই এর স্কুল সাব ইন্সপেক্টর এসআই এর নোটিফিকেশনও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। এই বছর শুধু পরীক্ষায় পরীক্ষা, মানসিকভাবে প্রস্তুতি নেন, এই বছর আপনাকে কর্মে প্রবেশ করতে হবে। এসআই এর নোটিফিকেশন এসআইটা বলবেন কি পড়ায় হ্যাঁ হ্যাঁ আপনি যদি পড়ান তাহলে পড়বো, মানে এসআই একদম একদম। এসআই এর একটা ব্যাচ এই এসআই এসআই আপনার নিজের সাবজেক্ট, আপনার মাদার সাবজেক্ট, ওর সঙ্গে হয়তো কিছু জেনারেল নলেজ টলেজ গুলো থাকবে, হ্যাঁ। তো তারপরে পিএসসি আছে, আপার প্রাইমারি আছে। এই বছর একদম পরীক্ষায় পরীক্ষা, পুরো একদম চারিদিকে ব্যাকআপ পরীক্ষা। তো আমাদের প্রত্যেকে চেষ্টা করতে হবে, আমরা একদম প্রবলভাবে চেষ্টা করব, হ্যাঁ প্রবলভাবে চেষ্টা করব এই বছর। হ্যাঁ হ্যাঁ বলেন। এসআই এসআই এর পরীক্ষাটার মানে কোয়ালিফিকেশনটা কি, গ্রাজুয়েশন? বিএড গ্রাজুয়েশন উইথ বিএড বা মাস্টার ডিগ্রিও থাকতে পারে, আমাকে আরেকটু দেখতে হবে ভালো করে, বুঝেছেন। মূলত আপনাকে বিএড থাকতে হবে, আর বোধহয় এটা আমি আপনাকে একটু দেখে বলবো, এটা দেখে বলবো। আচ্ছা স্যার একটু খুবই সম্মানীয় জব। স্যার আর কোনো সাবজেক্ট নেই তো, মানে এসআই তে নিজে মেন মানে আমার যে সাবজেক্ট, হ্যাঁ আর ওর সঙ্গে আবার সাবজেক্ট থাকে, ওর সঙ্গে কিছু এক্সট্রা কিছু বিষয় থাকে আর কি, হ্যাঁ। তো সে নোটিফিকেশন ইংরেজি কিংবা অন্য ওটা দিয়ে দিবেন তো স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে স্যার? দেবো। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার বলছি মানে ইংরেজি, ইতিহাস, ভূগোল এগুলো আবার একসঙ্গে আপারের মতো করে নেই তো ওর মধ্যে? আমাকে তাহলে ওটা একটু দেখে বলতে হবে, এক্ষুনি মাথায় নেওয়ার দরকার নেই ওটা, যেহেতু আপার প্রাইমারিটা। আমি কিন্তু আসছি, আপনি লঞ্চ মানে একটা ব্যাচ করবেন একদম আমি আসছি। একদম আবার প্রাইমারির মতোই থাকবে, আমি দিয়েছিলাম একবার। আচ্ছা রুনা দিয়েছেন তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তবে ওখানে সিট সংখ্যা তো খুবই সীমিত থাকবে, ধরেন 300 সিট থাকবে, এবং ওভারঅল অল সাবজেক্টের ছেলেমেয়েরা পরীক্ষা দেবে, ফলে খুবই কাট অফ খুবই হাই যাবে। তো আপারটা আমরা এখন টার্গেট করছি, এবং আপারটাতে ফ্রেশাররা প্রচুর চাকরি পাবে, আপনারা সকলেই জানেন, আমি বিষয়টা ব্যাখ্যাও করেছি। ফলে আমাদের পাখির চোখ এখন আপার, বুঝতে পেরেছেন। আমি এই কারণে বললাম যে এবছরে অনেকগুলো পরীক্ষা থাকছে আর কি, হ্যাঁ। সেই পরীক্ষাগুলো সবগুলোতে আমরা সমানভাবে অংশগ্রহণ করব এবং নিজেদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমি একটু পড়াশোনায় ফিরি। ক্রিয়ার ভাব, বাংলাতে কয়টি ক্রিয়ার ভাব আছে কেউ বলতে পারবেন? বাংলাতে ক্রিয়ার ভাব কয়টি আছে? তিনটি। কর্তা ভাব, কি বলেন? কর্মভাব, না হচ্ছে না, আর একটা মাসুদা হচ্ছে না, ক্রিয়ারই ভাব আছে। হচ্ছে না, বাচ্চাই চলে গেলাম আমি। বাচ্চা চলে যাচ্ছেন স্যার নির্দেশক ভাব, অনুজ্ঞা ভাব, আর সংযোজক ভাব। একদম সঠিক, রুনা সঠিক বলেছেন।
বাংলায় ক্রিয়ার তিনটি ভাব, একটা হচ্ছে নির্দেশক ভাব, একটা হচ্ছে অনুজ্ঞা ভাব এবং একটা হচ্ছে সংযোজক ভাব। সংযোজক ভাবের অপর নাম কি কেউ বলতে পারবেন? সদ্ভাবক। সদ্ভাবক, একদম সঠিক, সদ্ভাবক ভাব। তো নির্দেশক ভাবটা তো আমরা সকলেই জানি আর কি। নির্দেশক ভাব বিষয়ে আমরা জানি যে সমাপিকা ক্রিয়ার দ্বারা কাজটি সাধারণভাবে যদি সম্পূর্ণ হয়, ধরেন একটা সমাপিকা ক্রিয়ার দ্বারা কাজটি সম্পূর্ণ হচ্ছে, সেটা হচ্ছে নির্দেশক ভাব। সাধারণত যে ভাষায় আমরা কথা বলি আর কি, ধরেন বললাম যে মা আসছেন, আমি বললাম মা আসছেন, এটা হচ্ছে নির্দেশক ভাব। মানে সেখানে একটা সমাপিকা ক্রিয়া দিয়ে সেই বাক্যটা সমাপ্ত হবে, নির্দেশক ভাব। আর অনুজ্ঞা ভাব নিশ্চয়ই আপনারা সকলেই জানেন যে সেখানে একটা আদেশ থাকবে, একটা অনুরোধ থাকবে, একটা উপদেশ থাকবে, একটা বিনয় থাকবে। মানে প্রশাসনিক বিভাগে আমরা যে ভঙ্গিমায় কথা বলি, ধরেন আপনারা এক্ষুনি আপনি কোথায় অন্য জায়গায় এক জায়গায় ফর্ম ফিল আপ করতে গেছেন, কোথায় ফর্ম জমা দিতে গেছেন, আপনাকে আগে সেই অ্যাটিস্টেট করতে হতো না কোনো গেজেটেড অফিসার দিয়ে। তো একটি বিদ্যালয়ে গেছেন, একজন শিক্ষক সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাটিস্টেট করে দিল। কিন্তু কোনো প্রশাসনিক ভবনে গেলেন, এক মানে ভুঁড়ি অফিসার, ভুঁড়িওয়ালা অফিসার, আপনি এমন সময় গেছেন তখন টিফিনের সময়, জাস্ট ও একটা সই করবে আর করবে আর কি, একটা তারিখ দেবে, তাতেই আপনাকে আধা ঘন্টা বসিয়ে রাখবে। আপনি সেই সময় যে বিনয়ের ভঙ্গিতে কথা বলেন যে স্যার প্লিজ করে দেন না স্যার, দয়া করে একটু সই করে দেন, এইটাই হচ্ছে অনুজ্ঞা ভাব। আপনি শিক্ষকের সঙ্গে যে ভঙ্গিমায় কথা বলেন, ক্রিয়ার যে ভাবটা নিয়ে আসেন, সেইটাই হচ্ছে অনুজ্ঞা ভাব। আপনি কোনো সম্মানীয় ব্যক্তির সঙ্গে যে ভাবে কথা বলেন, ক্রিয়াটাকে উপস্থাপন করেন, সেইটা হচ্ছে অনুজ্ঞা ভাব। আমার অনুজ্ঞা ভাব নিয়ে বিস্তারিত কিছু বলার নেই, আপনারা প্রত্যেকেই জানেন। একটা বিনয়, অনুরোধ, উপদেশ এবং আদেশ থাকবে অনুজ্ঞা ভাবের মধ্যে। আচ্ছা বলেন তো কোন দুটি কালে অনুজ্ঞা ভাব হয়? বর্তমান আর ভবিষ্যৎ। বর্তমান এবং অতীতকালে বর্তমান হয় ভবিষ্যৎ অতীতকালে কি হতে পারে? ভবিষ্যতে না স্যার, একদম নয়। হতে পারে না। ছোটবেলায় কোনো বন্ধুর কাছে গিয়ে মানে বলতে পারবেন যে তুমি এই কাজটি করো বা তুই এই কাজটি কর, বলতে পারবেন, বলে আসতে পারবেন? স্যার না। সিনেমাতে তো হয়। টাইম মেশিনে করে পিছনে চলে যাচ্ছে না? টাইম মেশিন যদি আবিষ্কার হয় তাহলে কিন্তু সব পৃথিবী সব ওলটপালট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? যাই হোক, তো অনুজ্ঞা ভাব হচ্ছে এটা তো আমরা বললাম অনুজ্ঞা ভাব। আর সংযোজক ভাবটা হচ্ছে সংযোজক ভাবে আরেকটা নাম আছে, ঘটনান্তরাপেক্ষিত ভাব। ঘটনান্তরাপেক্ষিত ভাব সংযোজক ভাব। স্যার এটাই জিজ্ঞাসা করছিলাম তখন গুলিয়ে গিয়ে, যে এরকম আচ্ছা একটা আচ্ছা নাম আপনি আচ্ছা, বলেছেন। হ্যাঁ, ঘটনান্তরাপেক্ষিত ভাব এটা হচ্ছে সংযোজক ভাবের অপর নাম আর কি। অর্থাৎ ধরেন একটি ক্রিয়া বাক্যে অবস্থিত আরেকটি ক্রিয়ার উপর যদি নির্ভরশীল হয়, তাকে বলা হয় সংযোজক ভাব। বাক্যে অবস্থিত একটি ক্রিয়া ধরেন আরেকটি ক্রিয়ার উপরে নির্ভরশীল, তখন সেটা হয়ে যাবে সংযোজক ভাব। হাই, সময় থাকতে যদি সাবধান হতিস, হ্যাঁ, যদি লোভ জয় করতে পারো তবে সফল হবে। এই যে লোভ জয় করবার সঙ্গে সফলতার একটা সম্পর্ক আছে, এবং সফলতাটা কার উপর নির্ভরশীল? লোভ সংবরণের উপর নির্ভরশীল, তাই কি না বলেন? তাই তো? হ্যাঁ স্যার। ভগবান যদি ঠিক সময়ে বৃষ্টি দিতেন তবে ফসল ভালো হতো। আচ্ছা, অর্থ অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় বলেন তো?
और 7 অর্থ অনুসারে 7 ভাগে 7টি। 7 ভাগে ভাগে। আর এই সংযোজক ভাব ওই 7 ভাগের কোন ভাবের সঙ্গে মিলছে একটু বলেন। আমি আপনাদেরকে বুদ্ধিদীপ্ত প্রশ্ন করলাম যে 7টি ভাগ আছে তার কোন ভাগের সঙ্গে এই সংযোজক ভাবের মিল আছে? দেখি কে বুদ্ধি করে উত্তরটা করতে পারে। শর্ত সাপেক্ষ যেটা আছে হ্যাঁ, কোন ভাগের নির্দেশক সঙ্গে? স্যার, না, নির্দেশক নয়, শর্ত সাপেক্ষ বা কার্য কারণাত্মক। শর্ত সাপেক্ষ। একদম হ্যাঁ একদম ঠিক শব্দ বলেছেন। সাপেক্ষ বা কার্য কারণাত্মকের সঙ্গে মিল আছে, ফলে ব্যাকরণ বইতে নেই। এই প্রশ্নের উত্তর যদি আপনাকে বলে সংযোজক ভাবের সঙ্গে মিল আছে কোন বাক্যের, সেক্ষেত্রে কিন্তু যদি খুবই মানে মেধাবী এক্সাম মানে কোশ্চেন সেটার হন, উনি কিন্তু এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন তৈরি করতে পারেন। যদিও কোনো বইতে নেই, তারপরেও এগুলো আপনারা এই প্রশ্নগুলোকে বলা হয় দক্ষতাপূর্ণ প্রশ্ন, দক্ষতামূলক প্রশ্ন। তো সেক্ষেত্রে ওই কার্য কারণাত্মক ভাবের সঙ্গে আমাদের ক্রিয়ার এই ভাবটার কিন্তু বিশেষ মিল আছে। এবার বলেন ক্রিয়াপদের নিত্য প্রকৃতি কোন ভাবকে বলা হয়? নির্দেশক ভাবকে। ভাবকে একদম সঠিক। নির্দেশক ভাবই হচ্ছে ক্রিয়াপদের নিত্য প্রকৃতি, মানে ওই রূপেই ক্রিয়াপদ সাধারণত থাকে। আমরা সাধারণত এই যদি বৃষ্টি হবে তবে ফসল হবে এই ভঙ্গিমায় আমরা কিন্তু খুব একটা কথা বলি না, বলি কি বলেন? এই সকল ভঙ্গিমাতে কি আমরা কথা বলি খুব একটা? সবচেয়ে বেশি কথা বলি আমরা কম বলি, সবচেয়ে বেশি কথা বলি আমরা নিত্যভাবে, তাই না? মানে নির্দেশক ভাবে। সুতরাং নির্দেশক ভাবই হচ্ছে ক্রিয়ার নিত্য প্রকৃতি। আচ্ছা, নেতিবাচক বাক্য কোন বাক্যের মধ্যে পড়বে বলেন? আমি যদি একটি নেতিবাচক বাক্য বলি যে তোমার দ্বারা কাজটি হবে না, এটি কোন বাক্যের মধ্যে পড়ছে বলেন? আমি আপনাকে বিকল্প দিলাম। নির্দেশকের মধ্যেই পড়ছে। একদম নির্দেশক, একদম সঠিক। আপনাদের ব্যাকরণ অনেক ডেভেলপ আছে। হ্যাঁ, এটা খুব ভালো জায়গা। অনেকের গ্রামার এত ডেভেলপমেন্টের জায়গায় অনেকেই নেই। হ্যাঁ, ফলে প্রশ্ন যদি মানসম্মত হতো, আমার প্রবল বিশ্বাস আমার মানে যতজন আমার শিক্ষার্থী বন্ধু ছিল প্রত্যেকেই একদম সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছে যেত। ওই যারা ওই 2-4 ঘন্টা করে পড়ে ওই যে 56-57 পেয়ে গেছে, বালির মতো মানে এর মতো উড়ে যেত, ভুসির মতো উড়ে যেত। স্যার আমরা এটাই চেয়েছিলাম যে এরকমই হোক। আমরা কম পাবো ঠিক আছে, 50-48, কিন্তু যারা গ্রামার জানে না তারা আমাদের থেকে আরো কম পেতো। একদম গ্রামার ছাড়া মানটা একটু ভালো হবে। কঠিন হোক, যে আমরা 53-54 পাওয়ার দরকার নেই, কম পাবো, কিন্তু মানে যারা এই কম পড়েই 56-57 পেয়েছে, মানে তারা একটা গ্রামারের উত্তর ঠিকঠাক করে দিতে পারেনি, মানে নেই তো গ্রামার, তো দেবে কি এমন করে? আমি সেটাই বলছি যে আমরা এইটাই নতুন দেখলাম যে গ্রামার ছাড়াও বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক হওয়া যায়। এটা আমাদের এখানেই বোধহয় সম্ভব। হ্যাঁ, অন্তরা বিহারে পরীক্ষা দিয়ে এসছে, যখন মেন্সের পরীক্ষা দেবে তখন ওই 80 নম্বরের পরীক্ষা হয় সাবজেক্টে, ওই 80টার মধ্যে 60টা প্রশ্ন করবে গ্রামার থেকে। 60টা প্রশ্ন, 20টা প্রশ্ন হয়তো সাহিত্যের ইতিহাস থেকে করলো বা ওই প্যাসেজ থেকে করলো, 55 থেকে 60টা গ্রামারের প্রশ্ন করবে। এবং গ্রামারে যে ভালো, বিহারের চাকরি তার মানে একদম পকটস্থ। তো গ্রামার করেছিলাম একদম মানে এসএলএসটাই আমি রিভিশন করেছিলাম আমার অল্প সময় যেটা সম্ভব, কিন্তু গ্রামার থেকে বেশি প্রশ্ন আসেনি। 20টার মতো প্রশ্ন এসেছে গ্রামার থেকে, আর বেশিরভাগই ওই টেক্সট থেকে একটু নর্মাল মানে একদম ওপরই এসেছে। মানে টেক্সটটা যদি আমি আরেকটু দুবার আমার মাথা থেকে একদমই খুব মানে অল্প সময়। আমি সেটা আপনাকে বলেছিলাম যে খুব অল্প সময়ের মধ্যে যেহেতু পরীক্ষা হচ্ছে, ওরা টেক্সটের গভীর প্রশ্ন করবে না, উপরই প্রশ্ন করবে। একদম আমার গুলিয়ে গেছে কার বাবার নাম কোনটা,
মানে আমি ভুলে গেছি ওখানে একদম গিয়ে। বিহারীর পুত্রের নাম খুবই হালকা ব্যাপার। বিহারী। হ্যাঁ হ্যাঁ, এবার হুম, একদমই মানে কিন্তু তার নামগুলো তো মানে একটু বেশি, দুবার অন্তত না পড়লে নামগুলো মনে থাকবে না। কোন উপন্যাসের বা ছোট গল্পের নামগুলো অনেক চরিত্র তো, এবার আমি তবু মানে দত্তাগুলো পড়া ছিল, ওইগুলো আমি অ্যান্সার করতে পেরেছি মোটামুটি। মেন্স এক্সাম কিন্তু গ্রামার ভিত্তিক হবে, কারণ বিহারের সমস্ত প্রশ্নগুলো আপনি গুগল থেকে ডাউনলোড করে নেবেন। মেন্সের এক্সাম, সেখানে দেখবেন সব গ্রামারের কোশ্চেন, এবং সে গ্রামার আমরা যারা, বিশেষ করে আমার শিক্ষার্থীদের কাছে ও গ্রামার একদম জল ভাত, পুরো জল ভাত হয়ে যাবে, অসুবিধে নেই, এবং হয়ে যাবে আর কি। তো যাই হোক, এই হচ্ছে ক্রিয়ার সামূহিক অংশ এটা। আমি এইবারে আপনাদের এতদিন পর্যন্ত আমরা এই যে 4-5টা ক্লাসে যতটুকু শিখলাম তার উপরে কিছু প্রশ্ন করব, আপনারা একটু অ্যান্সার করবেন একদম প্রথম থেকে। স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ একটু করেন করেন, বলবেন? হ্যাঁ 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 অবশ্যই। ওই যে মাইকেলি নামধাতুজ ক্রিয়া বা হুম, নামধাতুজ ক্রিয়া, হুম, হুম। সেখানে বিশেষ্য বিশেষণ ধর্নাত্ম, মানে এখান থেকে যে নামগুলো, মানে এই নাম প্লাস মানে প্রত্যয়ই থাকবে, অন্য কোনো প্রত্যয় এর মধ্যে ঢুকবে না, আর নাম ধাতু বিভক্তি থাকবে। একদম এটার যোগেই একটা নাম অন্য ধাতুজ কোনো হবে। অন্য কোনো হ্যাঁ, প্রত্যয় আর থাকবে না, প্রযোজক শুধুমাত্র ক্রিয়া আপত্যয় থাকবে। তাহলে, প্রযোজক আর ক্রিয়া প্রযোজক হচ্ছে, ক্রিয়াটা একটু বলেন। প্রযোজক ক্রিয়া হচ্ছে প্রযোজক ধাতু যোগ আপত্যয় যোগ ধাতু বিভক্তি। দেখ, এখানেও প্রত্যয়, অন্য কোনো প্রত্যয় ওখানেও না? আপত্যয়, ওখানেও আপত্যয়, তবে ওটা প্রযোজক ধাতু, ওটা প্রযোজক ধাতু। যেমন হ্যাঁ কর, হ্যাঁ আমি যদি বলি কর, এটা তো আমি কাউকে করানো অর্থে বোঝাই, তাই কি না? তো কাউকে কাজ হ্যাঁ করানো হ্যাঁ বিষয়টা তো প্রযোজক। সুতরাং এই প্রযোজক আম, ধাতুর সঙ্গে আপত্যয় যোগ করে তারপরে যদি ধাতু বিভক্তি যুক্ত হয় সেটা হবে প্রযোজিকা ক্রিয়া। যেমন দেখ যোগ আরেকটা কি যোগ বলেন? ইলো, দেখাইলো, প্রযোজিকা ক্রিয়া, কাউকে আপনি দেখাচ্ছেন, তাই না? হ্যাঁ কর হ্যাঁ যোগ যোগ ইলো, করাইলো, এটা প্রযোজিকা ক্রিয়া। বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ আর কি প্রশ্ন ছিল বলেন? ঠিক আছে। আরেকটা কি, মানে আরেকটা কি বলেছিলেন যে আমার মানে আবার মানে না এই না ক্লাসটা দেখতে হবে। না, নাম এখনো ধাতুজ, অন্যান্য প্রত্যয় যেগুলো আছে, নাম ধাতুজ ক্রিয়া, আপনি প্রথম, না নাম ধাতুজ প্রযোজক ক্রিয়াটা বুঝতে পেরেছি, মানে এই দুটো একটু সংযোগমূলক ক্রিয়া, সমস্যা হচ্ছিল। সংযোগমূলক হ্যাঁ, ক্রিয়া, সংযোগমূলক ক্রিয়া, হ্যাঁ ওখানে সংযোগ, আপনি একটু বলে দেন, আমি একটু লিখে নেব। সংযোগমূলক ক্রিয়া হচ্ছে আপনার কোনো কেতাবি সংজ্ঞায় যাওয়ার দরকার নেই, আপনি শুধুমাত্র 4টে মৌলিক ধাতু বিভক্তির কথা জানবেন, কর, হ, দি, পা, এই যুক্ত হয়ে যদি মানে কোনো একটা মানে ক্রিয়া তৈরি হয়েছে, দুটো ক্রিয়া তৈরি হয়েছে, দুটো ক্রিয়ার সংমিশ্রণে একটি ক্রিয়া তৈরি হয়েছে, তার শেষে রয়েছে কর, হ, দি, পা, আপনি চোখ বুজিয়ে করে দেবেন, হ্যাঁ সেটা সংযোগমূলক ক্রিয়া। ঠিক আছে, যেমন আমরা ঠিক যদি আছে, বলি, ঠিক আছে। বড় হ, হ্যাঁ, তো সংযোগমূলক ক্রিয়া। আমি যদি বলি ডুব দি, ডুব দিয়ে বললে কিন্তু আবার অসমাপিকাতে চলে যাবে, বুঝতে পেরেছেন? ডুব দি, হ্যাঁ। সোজা পা, আমরা বলি না সোজা পা চল, একটি বাচ্চা যেমন বেঁকে বেঁকে চলছে, বেঁকে বেঁকে চলছে, আমরা কি বলি? সোজা পা চল, বলি কি না বলেন? এই সোজা পা, হ্যাঁ, এই সোজা পা হচ্ছে আপনার সংযোগমূলক ক্রিয়া। বোঝা আর গেছে? সংযোজকটা একটু বলে দেন, সংযোজকটা, এটাই আমার লাস্ট আর জিজ্ঞাসা নেই, সংযোজক সংযোজক। ভাব, সংযোজক ভাবের কথা বলছেন? না, ক্রিয়াটা বলে দেন, ভাবটা না, ক্রিয়াটা। আচ্ছা আচ্ছা, ক্রিয়ার তো নাই সংযোজক সংযোজক ভাব। না, ক্রিয়া আপনি নেই। কি একটা বলেছিলেন হ্যাঁ, যে যে কোনো প্রত্যয় যোগ হবে, এরকম প্রথম একটা ধাতু, তারপর যে কোনো প্রত্যয়, শেষে ধাতু বিভক্তি, আচ্ছা, কি যে ওটা ওটা অন্যরা যারা ওটা যে শুনেছিলেন আমাকে একটু স্মরণ করিয়ে দেন, ক্রিয়া বলেছে। অন্যরা একটু আমাকে স্মরণ করিয়ে দেন, কি বলেছিলাম আমি ভুলে গেছি। তার মাসুদা যেটা বলছে ওটা প্রযোজক ক্রিয়ার ক্ষেত্রে বলেছিলেন, শেষে ধাতু বিভক্তি আচ্ছা ওই আচ্ছা দিয়ে প্রযোজক ক্রিয়া হবে। আচ্ছা,
প্রযোজক ক্রিয়া ঠিক আছে মাসুদা। স্যার, আমি ক্লাসটা দেখে নেব পরে, আচ্ছা পরে দেখে নেব। ওকে 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 দেখে নেবেন। আচ্ছা আপনি কন্টিনিউ করেন অন্য। আমাকে কেউ একজন একটি নাসিক্য ভবনের উদাহরণ বলেন, যে কেউ। স্যার শঙ্খ থেকে শাঁখ, মানে দুই জায়গায় থাকবে। পঙ্ক থেকে পাঁক, মানে এখানেও নাসিক্য যে ব্যঞ্জন ওইদিকেও সেটা অনেক স্বরে চলে যাবে, এরকম থাকবে, দুই দিকে থাকবে, এদিকে ব্যঞ্জন থাকবে, কি জানি ওটা সেটা অনেক স্বর হয়ে যাবে। একদম সঠিক, অনেক স্বর বলছি, চন্দ্রবিন্দু চাঁদ হয়ে চন্দ্রবিন্দু। যাবে। চন্দ্র চাঁদ। এবার একটা শতনাসিক্যের উদাহরণ দেন। শতনাসিক্য থেকে শ্বাস, একদম সঠিক, একদম পুঁতি থেকে পুঁতি, একদম সঠিক, থেকে শ্বাস, একদম একেবারে সঠিক। আচ্ছা, দুটি বয়ের মধ্যে সংস্কৃত ব কোনটি বলেন? সংস্কৃত ব, হুম, বর্গীয় ব স্যার। না, বর্গীয় ব হচ্ছে বাংলা ব। স্যার বর্গীয় অন্তস্থ না, ব, পরেরটা যে বটা আছে, অন্তস্থ ব, অন্তস্থ ব, ল ল ব যেটা, অন্তস্থ ব অন্তস্থ ব। হচ্ছে সংস্কৃত ব। আচ্ছা, বর্গীয় বটা কোথায় বসে? শব্দের আদিতে না পরে? আদিতে স্যার। স্যার না, ওটা সংস্কৃতটা আদিতে বসে, বিবেকানন্দ আপনি করেছিলেন আরেকদিন। এটা লিখে নিতে হবে স্যার, লিখে নিতে হবে নেই। বর্গীয় বা, এটা শুনে নেন, মাসুদা ভুল শুনেছে আর কি। বর্গীয় বা হচ্ছে বাংলা শব্দের আদিতে বসবে, বাংলা শব্দের আদিতে, বুঝতে পেরেছেন? যেমন বউ, বউ হচ্ছে বর্গীয় ব, বাংলা শব্দ হতে হবে, কিন্তু গুলিয়ে ফেললে হবে না। কিন্তু বিদ্যানের বটা কিন্তু আবার বাংলা ব নয়। বিদ্যান, বিদ্যান একটা সংস্কৃত শব্দ, তাহলে ও ব কিভাবে বাংলা ব হবে? বুঝতে পেরেছেন? আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। শুধু আদিতে থাকলেই সেই ব বর্গীয় ব হবে না। কেন? কারণ বর্গীয় ব তো বাংলা ব। আপনি যখন বলবেন বিদ্যান, বিদ্যা, আদিতে ব আছে, তাহলে ওগুলো কি বাংলা ব হয়ে যাবে না? সংস্কৃত শব্দের যে ব আছে, আদিতে হোক, অন্তে হোক, মধ্যে হোক, যেখানেই হোক, সে ব হচ্ছে অন্তস্থ ব। বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যখন বলবেন বউ, হ্যাঁ স্যার। আপনি যখন বলবেন বউ, বউয়ের ব হচ্ছে বাংলা ব, বইয়ের ব হচ্ছে বাংলা ব, মানে বাংলা শব্দের আদিতে যে ব থাকে সেই ব হচ্ছে বর্গীয় ব। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে আমার কথা? কিন্তু মাথায় এটা রাখলে হবে না যে কোনো শব্দের আদিতে ব থাকলে সেটা বর্গীয় ব না। সংস্কৃত শব্দের আদিতে, মধ্যে, অন্তে যেখানেই ব থাক, সেটা হয়ে যাবে কি ব? অন্তর্য, মানে অন্তস্থ ব, একদম অন্তস্থ ব। আর বাংলা শব্দের যেটা থাকবে সেটা হচ্ছে বর্গীয় ব। বর্গীয় ব আদিতে থাকতে হবে। এবং যে শব্দের সন্ধি হয় এবং যে শব্দে প্রত্যয় থাকে সেই শব্দের ব কি ব বলেন? যে শব্দকে আপনি সন্ধি করতে পারবেন, যে শব্দকে প্রত্যয়বদ্ধ করা যাবে, সেই শব্দের ব কি ব বলেন? আমি আপনাদের ইন্টারভিউর বিষয়টাও ক্লিয়ার করে দিচ্ছি। এখান থেকে প্রচুর প্রশ্ন করে এই ব সংক্রান্ত জায়গা থেকে। মনে করে ব নিয়ে কেউ কথা বলতে পারবে না। ধরেন একটি শব্দ আপনাকে দিল, সেই শব্দটাকে আপনি সন্ধি করতে পারবেন, সেখানে যে ব গুলো থাকে সেই ব কি ব? সেই ব গুলো হচ্ছে অন্তস্থ ব। অন্তস্থ ব, হ্যাঁ, সেই ব গুলো হচ্ছে অন্তস্থ ব। বা কোনো বয়ের সঙ্গে যদি প্রত্যয় যুক্ত থাকে, বুঝছেন? ধরেন ব আছে, সেই শব্দটা হচ্ছে প্রত্যয়বদ্ধ শব্দ, সেটাও হচ্ছে অন্তস্থ ব। ক্লিয়ার বিষয়টা? সন্ধি আর প্রত্যয় যুক্ত সন্ধি ব আর হচ্ছে প্রত্যয়, অন্তস্থ ব, একদম অন্তস্থ ব। এই বইয়ের সন্ধি করতে পারবেন আপনি? না
না বউ স্যার কি করবো? বইয়ের সন্ধি করা যাবে না, বউয়েরও সন্ধি করা যাবে না, ফলে ওটা হচ্ছে বাংলা ব। কিন্তু বিদ্যানের সন্ধি করতে পারবেন? বিদ্যালয়ের সন্ধি করা যাবে? বিদ্যালয়ের সন্ধি হ্যাঁ করা হ্যাঁ যাবে? সুতরাং হ্যাঁ, সুতরাং বিদ্যালয় হচ্ছে অন্তঃস্থ ব। ক্লিয়ার হলো? যদি আপনাকে মানে ইন্টারভিউ প্রশ্ন ধরে, এটা আপার প্রাইমারির জন্য যারা ইন্টারভিউ মানে মানে প্রস্তুতি নিচ্ছেন না, তারা ভাববেন না যে ইন্টারভিউ এর ক্লাস হচ্ছে, আপার প্রাইমারিরও। তবু আমি বিষয়টা ক্লিয়ার করে দিই। ভীষণ রকম প্রশ্ন করে, এই যে বাংলা বর্ণমালায় দুটি ব কেন? দুটোই তো একই রকম। আমাদের বামনদেব চক্রবর্তী যে 5টি ব্যঞ্জন বর্ণকে মানে মানতে চাননি আর কি, তিনি বলেছেন 35টি ব্যঞ্জন। 35 আর 12 47 করেছেন উনি। তো 5টি বাদ দিয়েছেন, যেমন খণ্ডত, ত, হ বিসর্গ, তারপরে ঢয় শূন্য র, ডয় শূন্য র, এই যে ব্যাপারগুলো, ওর মধ্যে উনি দুটো বকে কেন ঢোকায়নি? এবারে আপনারা কেউ একজন ব্যাখ্যা করেন, দুটো বকে কেন ওর মধ্যে দিয়ে উনি বলেননি যে 6টা বর্ণ বাদ যাবে? কেন বলেননি? একটু কেউ যদি নিজস্ব বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করতে পারেন। স্যার একটা সংস্কৃত আছে বলে, মানে আর একটা বাংলা আপনি যেভাবে আগে বলেছেন, এই কারণেই হয়তো মানে বটাকে উনি বাদ দেননি। একদম। আচ্ছা, 2 যমজ ভাই, তারা কি একটা বিয়ে করলে হবে? স্যার সেটা তো সম্ভব না। সেটা কি সম্ভব? না এই ব হচ্ছে যমজ ভাই, বুঝেছেন? ওদের দুজনেরই থাকতে হবে, স্বতন্ত্র উপস্থিতি আছে ওদের, ওরা পৃথক সত্তা বিশিষ্ট। আপনি এইভাবে বলবেন, দুটি ব, ওদের স্বতন্ত্র উপস্থিতি আছে, ওরা পৃথক সত্তা বিশিষ্ট। তারপরে আমি যেভাবে ব্যাখ্যা করলাম সেইভাবে ব্যাখ্যা করবেন। বুঝতে পেরেছেন? সুতরাং ওদের একটা বিয়ে করলে হবে না, ওদের দুটোই বিয়ে করতে হবে আর কি। স্যার সংস্কৃত বা মানে অন্তস্থ বা যেটা আছে ওটা সংস্কৃত শব্দের আদি মধ্য অন্ত যেখানেও থাকে। হ্যাঁ, যেখানে থাকবে। আপনি ওই দেখবেন, সংস্কৃত বর্ণ দেখবেন, হ্যাঁ, ব আছে, সংস্কৃত ব আছে, সেই আর বটায় বাংলা ব যেটা বর্গীয় ব, বর্গীয় ব এটা শুধু হচ্ছে। আদিতেই থাকবে, তাই না? এবং বাংলা শব্দের মাইন্ড ইট, হ্যাঁ বাংলা শব্দের আদিতে আদিতে, থাকবে। একদম কোন সংস্কৃত শব্দের আদিতে, তখন যেই আপনি বলবেন শব্দের আদিতে থাকবে, তখনই আপনার কাছে পাল্টা প্রশ্ন করবে, আচ্ছা বিদ্যানের ব কি, এটা কি বর্গীয় ব? তখন কিন্তু আপনি ফেঁসে যাবেন। আপনাকে ওখানে করে দিতে হবে, মেনশন করে দিতে হবে, বাংলা শব্দের আদিতে যে ব থাকে সেই ব হচ্ছে বর্গীয় ব। বুঝতে পেরেছেন? কিন্তু সংস্কৃত শব্দের আদি মধ্যে অন্তে যেখানেই ব, কারণ পুরো শব্দটা তো সংস্কৃত শব্দ, তার মধ্যে বাংলা বর্ণ কিভাবে যাবে? আমাদের সাধারণ বুদ্ধিতে কি বলে? না যাবে না ওর মধ্যে। কারণ সংস্কৃত ভাষা কিন্তু মৌলিক ভাষা। মোট পৃথিবীতে 5টি মৌলিক ভাষা আছে, যার মধ্যে অন্য কোনো ভাষার শব্দ নেই, তাই না? তার মধ্যে একটা সংস্কৃত নিজস্ব ভান্ডারে পরিপূর্ণ, অন্য কোনো ভাষার শব্দ সংস্কৃতে নেই। বাংলার মতো সর্বভুক নয়। সংস্কৃত, আরবি, ল্যাটিন, হিব্রু, এই যে 4-5টা ভাষা আছে, এরা একদম স্বয়ংসম্পূর্ণ, এবং অন্যান্য ভাষার উদ্ভব সব এই 5টা ভাষা থেকে হয়েছে। ইংরাজি শব্দর বেশিরভাগ শব্দ তো ল্যাটিন থেকে এসছে, তাই কি না বলেন? ওই যে ব্যুৎপত্তিগত অর্থ দেখতে গিয়ে আমরা বলি এটা ল্যাটিন থেকে এসেছে। নোবেলা থেকে প্রথমে ছিল নেবুলা, তারপরে ইতালীয় শব্দ নোভেলা, তারপরে নোবেল, সব ল্যাটিন জাত না ইংরেজি শব্দগুলো, তাই কি না বলেন? তো এই 5টি ভাষা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, ফলে কোনো সংস্কৃত শব্দের মধ্যে বাংলা শব্দ ঢুকতে পারে না। আচ্ছা, তারপরে আপনাদের কাছে আমার প্রশ্ন, তাহলে দুটো ব কেন প্রশ্ন আসলে বলতে পারবেন তো উত্তর? হ্যাঁ স্যার। ওকে স্যার এবার এসএসসি মাদ্রাসার যেটা এই হলো, ওদের 3টি এর আলাদা আলাদা উচ্চারণ একজনকে ধরেছিল। তো ওই 3টি নিয়ে একটু আলোচনা করবেন। 3টে এর আলাদা উচ্চারণ নেই, ধরলেও যাকে ধরেছে তাকে বোকা বানানোর জন্য ধরেছে।
মানে সে জানে কিনা জানতে চাইলো। 3টি স্বয়ের একটাই উচ্চারণ, সেটা হচ্ছে স। 3টি স্বয়ের একটাই উচ্চারণ, কারণ ওই তালবস্য, মধ্যস্ব, দন্তস্ব, 3টে স মিলিয়ে ধ্বনি কটা আগে আমাকে বলেন। স্যার একটাই ধ্বনি, একটাই ধ্বনি, একটাই ধ্বনি, তাহলে উচ্চারণে একটিই হবে, উচ্চারণে একটিই হবে। তাকে বোকা বানানোর জন্য সে ওই ট্র্যাপে ফেঁসে গেলে হয়ে গেল। সে যদি এরকম করে স স স, তার মানে কি হলো, সে ওদের জালে পড়ে গেল, মানে বুঝে গেল এ জানে না। বুঝতে পেরেছেন? এগুলো সব হচ্ছে মানে ওই টোপ দিয়ে মানে বেলে মাছ ধরা। বেলে মাছ দেখেছেন আপনারা? বেলে মাছ মানে একদম বোকা, একেবারে বোকা মাছ, বুঝেছেন? কোনো পুকুরে যদি বেলে মাছ থাকে, আপনি আধা ঘন্টায় 1 কেজি ধরে ফেলতে পারবেন ছিপ দিয়ে। মানে ছিপ ফেলবার সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলবে। আমাদের একটা পুকুরে এক সময় প্রচুর বেলে মাছ হয়েছিল, তো আমরা তখন ছোটবেলায় ওই ছিপ নিয়ে যেতাম, মানে মোটামুটি খুবই ছোট আমরা, তাও 1 ঘন্টার মধ্যে বেশ অনেক মাছ ধরে ফেলতাম, মানে ফেলবার সঙ্গে সঙ্গে ধরে নেবে। তো ইন্টারভিউয়াররা যে গেছে তাকে ওই বেলে মাছ ভেবে বধ করতে চেয়েছিল, কিন্তু তিনি যদি বিষয়টা জেনে যান তাহলে তিনি বলবেন একটিই মাত্র উচ্চারণ আছে, সেটা হচ্ছে স। আপনি যখন এই বললেন হালকা স, ভারী স এবং পেট কাটা স যখন উচ্চারণ করবেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। দ্বিব্যঞ্জন কয় প্রকার বলেন? দ্বিব্যঞ্জন কয় প্রকার? স্যার 2 প্রকার, মহাপ্রাণ আছে একটা, আর একটা কি যেন মহাপ্রাণ, আর কি? মহাপ্রাণ আর ঘিষ্টধ্বনি। ঘিষ্টধ্বনি। আচ্ছা, একটা মহাপ্রাণ বর্ণ ভাঙলে আমরা কি কি বর্ণ পাবো বলেন? একটা মহাপ্রাণ বর্ণ ভাঙলে আমরা কি কি বর্ণ পাবো? আমরা কি পাবো? আর তার সঙ্গে এ পাবো, হ পাবো। হ পাবো, মানে একটা অল্প প্রাণ পাবো, একটা হ পাবো, তাই তো? হ্যাঁ একদম একদম, একটা অল্প প্রাণ পাবো আর একটা হ পাবো। আচ্ছা, অক্ষরের উচ্চারণের মাত্রাকে কি বলে? এই একককে কি বলে? অক্ষরের উচ্চারণের একককে কি বলে? উত্তর যদিও আমি বলে ফেলেছি। মাত্রা মাত্রা বলে, মাত্রা বলে। আচ্ছা, অক্ষরের ডেফিনেশন কে বলবেন? অক্ষরের ডেফিনেশনটা কে বলবেন? স্যার কি বলবো, বলেন, অক্ষরের ডেফিনেশন বলেন। মানে একটা এতে যেটা কি বলবো, ওটা কি এক টানে বাকযন্ত্রের এক টানে, হ্যাঁ এক টানে যেটুকু উচ্চারণ হয়, একদম, আমরা যতটুকু উচ্চারণ করতে পারি সেটাকে অক্ষর বলে, তাই তো? হ্যাঁ একদম। ওকে। স্বরভক্তির ভক্তি শব্দের অর্থ বলেন। স্বরভক্তির ভক্তি ভাগ মানে বিভাজন, বিভাজন করা, একদম বিভাজন। আর বিপ্রকর্ষ শব্দের অর্থ কি? ব্যবধান, ব্যবধান মানে একদম, বিপ্রকর্ষ শব্দের অর্থ হচ্ছে ব্যবধান। সঠিক, সঠিক বলেছেন, একদম সঠিক। যে পণ কইরাছি মনে সেই করিব, এখানে কইরেছি কোন ধরনের পরিবর্তনের উদাহরণ? স্বরভক্তি, অপিনিহিতি নাকি সমীভবন? কইরাছি বলেন। একদম একদম সঠিক, কইরাছি হচ্ছে অপিনিহিতি। আপনাদের কাছে গ্রামার আর মানে নেই, গ্রামার আর গ্রামার নেই, গ্রামার জল হয়ে গেছে। হ্যাঁ স্যার আমি চাই আমি একদম আপনার কাছ থেকে গ্রামারটা এমন করে শিখবো যেন মুখে মুখে বলতে পারি, মানে যে আমার অনেক খামতি আছে, এইবারে আপারে আপনার কাছ থেকে মানে এই ব্যাচে আমি পুরোটাই শিখে নেবো। আমার একদম ইচ্ছা যে মনে মনে যেন এই গ্রামার নিয়ে যেন আমার সমস্যা না হয়। একদম সমস্যা হবে না, সমস্যা হবে না। একদম আমরা খুবই ভালো করে একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো। আপনাদের অনেকের মনে হতে পারে যে ব্যাজে অল্প জন আছে বলে স্যার হয়তো হালকা ভাবে নেবে, এমনটা নয়। আপনাদের দায়িত্ব নিয়েছি মানে আমি একেবারে পরিপূর্ণভাবে আপনাদেরকে আমি তৈরি করবার একটা প্রচেষ্টা নেব। আমি কতটুকু পারবো
আমি জানি না, কিন্তু আমার থেকে একেবারে 100% পুরো চেষ্টা থাকবে, হ্যাঁ, আপনাদেরকে পূর্ণভাবে শিখিয়ে দেওয়ার। বর্ণ বিকারের একটা উদাহরণ বলেন যে কেউ, বর্ণ বিকার। লোনা থেকে লোনা, নাঙল থেকে লাঙল। একদম, অর্থাৎ একটি লেবু লেবু থেকে নেবু, লেবু থেকে লেবু নেবু। থেকে লেবু। আচ্ছা, বর্ণ বিকার কি বর্ণটি সম্পূর্ণ পরিবর্তন হবে নাকি স্থান পরিবর্তন করবে? স্যার সম্পূর্ণ পরিবর্তন সম্পূর্ণই হবে, সম্পূর্ণ, পরিবর্তন একদম করবে না। একদম সম্পূর্ণ পরিবর্তন করবে। আর স্থান পরিবর্তন করলে তাকে আমরা কি বলবো? ওটা তারপরে তখন আমরা বিপর্যয়। বিপর্যয়। বিপর্যয়, বিপর্যয় একদম হবে। বিপর্যয়। আমি আমি আপনাদের একটা ডায়াগ্রাম বলছি, আমি আপনাদেরকে একটা ডায়াগ্রাম বলছি, আপনারা বলবেন এটা কোন পরিবর্তনের মধ্যে আছে। বি এ ইকুয়াল বি বি, বলেন এটা কোন ধরনের পরিবর্তন? বি এ ইকুয়াল বি বি, এটা কোন ধরনের পরিবর্তন? বিশ্ববিভবন। অন্যরা বলেন। সমীভবনে। এটা সমীভবন, সমীভবন নয়, মানে সমীভবন। আলাদা ছিল একই হয়ে গেছে। একদম হ্যাঁ, আলাদা ছিল এক হয়ে গেছে। আবার এইটা যখন আমি ঘুরিয়ে দেবো তখন কি হয়ে যাবে? তখন মানে বিষমীভবন, এইদিকে সমীভবন, মানে একদম একই থাকবে, ওইদিকে আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাবে, বিষমীভবন। একদম, আমরা এইভাবেও যদি ডায়াগ্রাম করেও শিখি, আমাদের কিন্তু কোনো সংজ্ঞাও করতে লাগে না, কোনো এও শেখে না। আমার একটা খুব ইচ্ছা আছে, আমি আপনাদের সঙ্গে একটু বলি। একটা খুব সুন্দর গ্রামারের উপর একটা বই লেখা, এটা আমার খুবই স্বপ্ন, এবং এইটাই আমার শ্রেষ্ঠতম কাজ হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। খুব সহজে গ্রামারের আমরা উপর একটা আগের বই থেকেই লেখা। বলি, মানে আগের থেকেই বলি, আপনি একটা গ্রামারের বই করেন, মানে আপনার থেকে আমি মনে করি আর গ্রামার কেউ ভালোভাবে শেখাতে পারে না, কেউই না। আমারও এটা মানে ওয়েস্ট বেঙ্গলে জানি না, একদম কিন্তু একদম একদম। আপনি একটা বই মানে যদি লেখেন, অনেক বই আপনি লিখছেন, তো আপনার কাছে রিকোয়েস্ট, এই গ্রামারের বই আপনি একটা লিখবেন, একদম যেটা আমাদের কাছে আমরা রেখে দিতে চাই একদম সবসময়। একদম একদম গ্রামারের উপরে আমারও একটা বহুদিনের ইচ্ছে আর কি। এবং আমার অনেক শিক্ষার্থী, আমার অনেক সম্মানীয় শিক্ষার্থী বন্ধুরা বলেছেন যে স্যার আপনি আপনি যেভাবে গ্রামারটা করান ঠিক সেইভাবে, মানে যে স্টাইলে আপনি গ্রামারটা করেন সেই স্টাইলে আপনার বই হবে। তো এটাও আমার মাথায় আছে আর কি, একদম সেম স্টাইলে, মানে যেভাবে করো, ওই ছবি এঁকে গোল করে, তারপরে ঘর এঁকে যেভাবে করাই সেইভাবে একটা গ্রামারের বই করবার আমার একটা প্রবল ইচ্ছা আছে। তো এখন তো ইন্টারভিউ এর কাজটা নিয়ে খুবই ব্যস্ত রয়েছি আর কি। তো তারপরে মানে সুযোগ বুঝে একটা করা যাবে আর কি। যাই হোক, এবারে আপনারা বলবেন, আমি যেটা ধরবো সেটা হচ্ছে আমাকে বলেন সংস্কৃত সন্ধি কয় প্রকার? সংস্কৃত সন্ধি 3 প্রকার, কি কি? স্বরসন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। বিসর্গ। সন্ধি, সমাস এবং কারক এগুলো আমি সব বোর্ডে করব এখন, মানে যেগুলো পড়ানো সম্ভব সেইগুলো আমি করিয়ে দিচ্ছি, বাকিগুলো সন্ধি, সমাস, কারক, প্রত্যয় এগুলো সব আমি বোর্ডে করব। এগুলো বোর্ডে না গেলে বোঝা যাবে না, বুঝতে পেরেছেন? এগুলো সব ঠিক আছে। এগুলো আমরা সব বোর্ডে করব আর কি, বোর্ডে না করলে এগুলো বোঝা যাবে না। স্যার আপনি যেরকম ভাবে কারকটা বুঝিয়ে দিয়েছিলেন না TWS, আমার আর দরকার নেই, আমার শুধু প্রত্যয়টাই দরকার। মানে আচ্ছা, আপনি কিছুটা প্রত্যয় ইউটিউবে ক্লাস দিয়েছিলেন, সেটুকু আমার আয়ত্তে আছে, কিন্তু পরের গুলো আমি আর জানি না কি। প্রত্যয়ে আমরা TWS এ খুবই সুন্দর করে প্রত্যয় করেছিলাম, খুবই সুন্দর করে প্রত্যয় করেছিলাম, এবং তারা
মানে আমার যে সমস্ত আমরাও তো শিক্ষার্থীদের সেখানে থাকি না। আপনারা ছিলেন না, কিন্তু যারা স্যার আমরা ছিলেন, তো ছিলাম না হ্যাঁ ওখানে। আপনারা ছিলেন না, যারা ছিলেন না তারা স্যার, হুম, হুম, তারা বলেছেন যে স্যার প্রত্যয় আপনি নিয়ে শেষেও আর করে আমাদের দিয়েছেন কোনো, প্রত্যয়। হ্যাঁ প্রত্যয় নিয়ে আমাদের আর কোনো মানে ভয় নেই, অন্তত প্রত্যয় আমরা করতে পারবো প্রত্যয় আসলে। আসলে সেই 2021 থেকে আমি এই বিষয়গুলো পড়াচ্ছি, মানে টেটটাই মূলত পড়াতাম আর কি। তো সেই টেটে ধরেন বিভিন্ন স্ট্রিমের ছেলেমেয়েরা আসে, তো আসলে আমার তখন একটা থিঙ্কিং হলো যে যে ইতিহাস থেকে আসছে, যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সে তো আর গ্রামারটা এই কেতাবিভাবে আর পড়তে পারবে না। তো আমি যদি একটু ছবি এঁকে, একটু মজাদারভাবে কাউকে বিয়ে দিয়ে, কারোর বাচ্চা কাচ্চা হইয়ে দিয়ে যদি আমি বিষয়টা তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে পারি, এটা একটা লং টাইম বিষয়টা মাথার মধ্যে থাকবে আর কি। এবং আমার মানে পরম সৌভাগ্য, আমার এই পড়ানোর স্টাইলটা আপনাদের ভালো লেগেছে। হ্যাঁ, এটা আমার মানে এটা একটা কি বলবো, একটা একটা পরীক্ষামূলক ব্যাপার আর কি, একটা পরীক্ষামূলক ব্যাপার। এরকম করে আর কেউ স্যার গ্রামার আপনি শেখায় কিনা আমি জানি না, কিন্তু আমার তো ভালো স্যার লাগে। আপনি শেষে হুম, প্রত্যয় করেছিলেন, একদম এই মজার ছলে শেষে ওই ইউটিউবে করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে করিয়েছিলাম একটুখানি, আর সুযোগ পাইনি। এই মজার ছলে, কারণ ব্যাকরণটা তো বেশ নিরস একটা বিষয়, তো একটু মজার ছলে না পড়ালে, এখন আমরা আপার প্রাইমারি অফলাইন ব্যাচে বিভিন্ন কোচিং সেন্টারে আমি যাই আর কি। তো সেখানেও আমি চেষ্টা করি যে খুবই মজার ছলে বিষয়টা পড়ানোর আর কি। হ্যাঁ, এটা আমার একটা প্রচেষ্টা থাকে। যাই হোক, আপনারা সেটা হ্যাঁ বলেন। স্যার বলছি কি যে এই যে মানে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা মানে এক একটা করে কমপ্লিট করছি, আপনি বললেন না আগের দিন পরীক্ষা দেবেন, ওটা খুব এফেক্টিভ হবে। মানে ভুলে যাচ্ছি তো, মানে একটা করছি আর একটা স্কিপ করে আচ্ছা চলে যাচ্ছি, সঙ্গে আচ্ছা সঙ্গে ওটা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। আমি তাহলে একটা পরীক্ষা করতে পারি। আমি তাহলে একটা পরীক্ষা নিয়ে নিচ্ছি। আসলে বিভিন্ন কাজে এত ব্যস্ত মানে হয়ে পড়েছি আর কি, আমার মনেই থাকে না। আপনারা আমাকে একটু মনে করিয়ে দেবেন যে স্যার আপনি পরীক্ষা নেবেন বলেছিলেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে 15-30, আমার হাতের স্পিড খুব, বুঝেছেন। আমি ওই যে ধরেন মোবাইল টাইপ করে আমার 17টা বই হয়েছে, তো আমি মোটামুটি 15-20 মিনিটের মধ্যে আপনাদের 15-20টা প্রশ্ন টাইপ করে দিতে পারবো আর কি। আপনারা শুধু আপনাদের কাজ হচ্ছে আমাকে একটু মনে করিয়ে দেবেন যে স্যার একটা পরীক্ষা নেন আজকে, এইটুকু করবেন। আমি সঙ্গে সঙ্গে আপনাদের একটা কোশ্চেন সেট আপ করে দেবো। বুঝতে পেরেছেন? তাহলে রিভিশনটা হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক, হ্যাঁ সেটা ভালো হয়, সেটা ভালো হয়। আমাকে জাস্ট একটু মনে করিয়ে দেবেন যে স্যার একটা পরীক্ষার একটা প্রশ্ন দেন। হুম, সে আমি গ্রুপে করে দেব, দরকার হলে ওই যেটা ওই কি বলে ওই আমরা অনেক সময় সেই নির্বাচন করতে পারি না, ওই যে ABC নির্বাচন করতে পারি, কত পার্সেন্ট কি উত্তর করেছে, আমি গ্রুপে ওরকম করে দেব আর কি। ওইভাবে প্রশ্ন আলাদা করে না দিয়ে আপনারা ওখান থেকে নির্বাচন করবেন উত্তর, ঠিক আছে? আমাকে জাস্ট একটু মনে করিয়ে দেবেন। আচ্ছা, তো আজকের ক্লাসটা কি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন? আমরা মানে যতটুকু করেছি আমাদের মাথায় মানে ঢুকেছে তো? একটু বলবেন একদম প্রথম দিনের ক্লাস থেকে আমরা যতটুকু করলাম, আমাদের মাথায় কি ঢুকছে বিষয়গুলো? হ্যাঁ স্যার, খুব ভালো হয়েছে, হ্যাঁ স্যার। ওকে খুব ওকে, ভালো। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সকলকেই। তো আজকে আপনারা 5 জন ছিলেন, সবাই আসতে পারেনি আর কি। তো আমি এটা রেকর্ডিং রাখছি, আমি এটা আপলোড করে দেবো। দেখি এই ক্লাস শেষ হওয়ার পরেই আমি আপলোডে ফেলে দেবো। সম্ভব হলে আমি আগামীকাল সকালবেলা আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, দরকার হলে আরো অনেকবার দেখে নেবেন। যাই হোক, আজকের মতো আপনাদের সম্মতি নিয়ে আমি ক্লাসটা শেষ করব। আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে যদি বলেন? স্যার আপাতত নেই, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। শুভরাত্রি, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পড়াশোনায় থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।